আমাদের ক্লাস টপিক হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে। ওয়ার্ডপ্রেসটা মূলত কি জিনিস? ওয়ার্ডপ্রেস যদি বলি, এটা হচ্ছে একটা সিএমএস সিস্টেম বা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো ওয়ার্ডপ্রেস কে কেন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয়, কারণ হচ্ছে এখানে যা কিছু আছে, বিশেষ করে যারা ওয়েব ডিজাইনিং করেন বা ডেভেলপমেন্ট করেন, ওয়েবসাইট গুলোকে হচ্ছে আমরা থিম আকারে হচ্ছে চিনে থাকি বা হচ্ছে থিম আকারে পরিচয় দিয়ে থাকি। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস এর মধ্যে ডিফল্ট কিছু থিম বা হচ্ছে রেডিমেড কিছু থিম দিয়ে দেওয়া আছে। আমরা জাস্ট ওয়ার্ডপ্রেসে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করে বা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেন এই থিম গুলো কাস্টমাইজ করে বা হচ্ছে ডেভেলপ করে আস্তে আস্তে আমাদের নিজেদের ব্যক্তিগত কাজের জন্য ব্যবহার করতে পারি, বা নিজেদের পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারি, বা হচ্ছে আমার যদি নিজের কোনো বিজনেস থাকে বিজনেস ওয়েবসাইট তৈরি করতে পারি। এগুলো খুব ইজিলি ওয়ার্ডপ্রেস দিয়ে করতে পারি। এবং ওয়ার্ডপ্রেসটা বর্তমানে একটা ওয়েবসাইট তৈরির জনপ্রিয় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আগে একটা সময় হচ্ছে আমরা র কোড দিয়ে এখনো ওয়েবসাইট তৈরি করা হয়। নর্মাল যেটা HTML CSS বা জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ দিয়ে রেসপন্সিভ ওয়েবসাইট যেগুলো করা হতো, সেগুলোর জন্য হচ্ছে নর্মালি HTML CSS এবং বুটস্ট্র্যাপের পাশাপাশি কিছু জাভাস্ক্রিপ্টের কাজ আমাদেরকে শিখতে হতো, বা হচ্ছে বিশেষ করে জাভাস্ক্রিপ্টের কাজ শিখতে হতো, এবং সেগুলো শিখেই হচ্ছে বেসিক্যালি একটা ফুল ওয়েবসাইট তৈরি করা হতো। পরবর্তীতে হচ্ছে সাইবার সিকিউরিটি বা হচ্ছে ওয়েবসাইট সিকিউরিটি অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এগুলোকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, কেউ কেউ হচ্ছে হয়তো চিনে থাকবেন, পাইথন, লারাভেল, জ্যাঙ্গো, বিভিন্ন রকম হচ্ছে কোডিং ল্যাঙ্গুয়েজ আছে, ওগুলো দিয়ে হচ্ছে ওয়েবসাইট তৈরি করা। এবং প্রত্যেকটা ওয়েবসাইটই হচ্ছে ইউনিক ইউনিক ওয়েবসাইট হয়, এবং প্রত্যেকটার কাজই আলাদা। তো এখানে কথা হচ্ছে আমাদের ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে কি HTML CSS বা হচ্ছে জাভাস্ক্রিপ্ট পিএইচপি এগুলো কি জানা বাধ্যতামূলক না? এগুলো কোনোটাই জানা বাধ্যতামূলক না, তবে বেসিক নলেজ HTML CSS এগুলো জেনে রাখা ভালো। কারণ মাঝে মাঝে হচ্ছে কিছু জিনিস চেঞ্জ করতে গেলে বা হচ্ছে কিছু জিনিস এদিক সেদিক করতে গেলে হচ্ছে আমাদেরকে HTML CSS এর ব্যবহার করতে হয়। তো ওয়েব ওয়ার্ডপ্রেসটা আমরা কেন শিখবো, বা হচ্ছে ওয়েবসাইটটা কি জন্য সরি ওয়ার্ডপ্রেসটা কি কেন শেখা হয়? ওয়ার্ডপ্রেস আমরা দুটা কারণে শিখতে পারি। একটা হচ্ছে ওয়েব ডিজাইনিং এর কাজে, আরেকটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর কাজে। আমরা দুইভাবেই হচ্ছে দুইটা কাজের জন্য ওয়ার্ডপ্রেসটা শিখতে পারি। এবং ওয়ার্ডপ্রেসে যা কিছু আছে সবকিছু কি ফ্রি নাই? হ্যাঁ, এখানে ম্যাক্সিমামটাই ফ্রি। মিনিমাম কিছু জিনিস আছে থিমের কারণে, ওগুলার কিছু থিমের প্লাগ ইন বলেন এবং কাস্টমাইজেশনের ক্ষেত্রে হচ্ছে কিছু কিছু ফ্রি থিম আছে, আবার কিছু কিছু হচ্ছে প্রিমিয়াম থিম আছে। তো ম্যাক্সিমামই ফ্রি থিম। এখানে প্লাগ ইন যেটা বলা হয়, বিশেষ করে আমাদের ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে বা ওয়েবসাইটের বাটনের কালারিং বা হচ্ছে বাটন গুলো কিভাবে কাজ করবে, হ্যাঁ, ফাংশনের কিছু কাজ হচ্ছে এগুলোকে প্লাগ ইন বলা হয়। তো প্লাগ ইন গুলো হচ্ছে কিছু কিছু জায়গাতে আমাদের প্রিমিয়াম ভার্সনের প্লাগ ইন ব্যবহার করতে হয়, সেগুলো পারচেস করতে হয়। এছাড়া বাকি সবকিছুই হচ্ছে ফ্রি। তো আমরা খুব ইজিলি নিজেদের জন্য লগইন সাইট যদি করি, লগইন সাইটের ওয়েবসাইট এবং হচ্ছে বিজনেস ওয়েবসাইট, যে যেমন ওয়েবসাইট তৈরি করতে চাই ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ওয়ার্ডপ্রেস গুলো তৈরি করতে পারি। আচ্ছা, তো চলেন তাহলে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটা দেখে হচ্ছে একটা থিমের সামান্য কিছু অংশ কিভাবে এডিট করে করে হচ্ছে আমরা কাজ করতে পারি। ঠিক আছে? যে কোনো একজন যিনি জ্যাম্প ইনস্টল করেছেন, কাইন্ডলি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করবেন। ডাউনলোড দিয়ে রাখছিলাম, অ্যাপস ইনস্টল করিনি। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন। আমাদের মূলত সমস্যাটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে বিশেষ করে সমস্যা হয় এই ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন নিয়ে। আরো একটা জিনিস, আচ্ছা, আরো একটা জিনিস বলার আগে হচ্ছে এটাকে ইনস্টল দিয়ে ডাউনলোড ফাইলটা একটু দেখাবেন। ওয়ার্ডপ্রেসের এটা আরো
এটা না, জ্যাম্প নামে একটা সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করে রাখতে বলছিলাম। স্যার ওইটা ডাউনলোড হচ্ছে না আমার এখানে, বুঝলাম স্যার। স্যার ওইটা ডাউনলোড হয়েছে কিন্তু ইনস্টল করতে পারছি না স্যার। আর এটা আমারটা ডাউনলোড করা হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখতে। জ্যাম্প ডাউনলোড, ফ্রেন্ডলি 64 বিট। তাহলে আমি ডাউনলোড করতে পারি না স্যার। এই যে কোনা দিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ। 7 মিনিট লাগবে, ওকে। 7 মিনিটের মধ্যে হচ্ছে আমরা আরো কিছু জিনিস দেখে আসি। তো এই যে আমরা জ্যাম্পটা ডাউনলোড করছি বা হচ্ছে ওয়ার্ডপ্রেস এখন ইনস্টল করব। তো ওয়ার্ডপ্রেস ইনস্টলের ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ডোমেইন হোস্টিং কিনতে হয়, বা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে গেলে ডোমেইন হোস্টিং কিনতে হয়। এটা কেন? কারণ ফ্রি যে থিম গুলো থাকে বা হচ্ছে ফ্রি যেই ওয়েবসাইট গুলো থাকে, এগুলো ডোমেইন হোস্টিং এর কারণে এগুলো একটু স্লো কাজ করে। মাঝে মাঝে কিছু জিনিস কমপ্লিট দেখায় না, কিছু জিনিসে বাগ দেখায়। তো হোস্টিং এবং ডোমেইনটা কি? ডোমেইন এবং হোস্টিংটা হচ্ছে যে কোনো ওয়েবসাইটে যাই আমি, arong.com লিখে আড়ং এর ওয়েবসাইটে যাচ্ছি। এই যে আড়ং এর ওয়েবসাইটে যাচ্ছি, AARONG বা হচ্ছে www.arong.com, এটা হচ্ছে আড়ং এর একটা অ্যাড্রেসিং বার, বা হচ্ছে আড়ং এর ওয়েবসাইটে যেতে হলে আমি এই জিনিসটা ইউআরএল টা লিখেই আড়ং এ যাচ্ছি। ঠিক আছে, একটা ওয়েবসাইটের পরিচিতিটাকেই হচ্ছে আমরা ডোমেইন বলে থাকি। এবং ডোমেইনটা বিশেষ করে হচ্ছে আমাদের এমন ধরনের হয় যে www.arong.com। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে ডোমেইন। এবং এই ডোমেইনের মাধ্যমেই হচ্ছে একটা ওয়েবসাইট গুগলে লাইভ হয়। আর হোস্টিং জিনিসটা কি? হোস্টিং জিনিসটা হচ্ছে এই যে আড়ং এর একটা লোগো দেখছি, এখানে একটা লোগো বা হচ্ছে এখানে একটা ছবি দেখা যাচ্ছে। এই যে একটা জায়গাতে আছি, জায়গার মধ্যে হচ্ছে পেছনে কিছু ছবি দেখা যাচ্ছে। হ্যাঁ, যে ছবিগুলো দেখা যাচ্ছে এগুলো গুগলে তারা আপলোড করে রাখছে, ওয়েবসাইটের বিভিন্ন ড্যাশবোর্ডের মধ্যে হচ্ছে ছবি আপলোড করে রাখছে, যার কারণে হচ্ছে ছবিগুলো দেখা যাচ্ছে। এবং এই যে গুগলে যখন এই লাইভ করছে, লাইভ গুলো হচ্ছে হোস্টিং এর মাধ্যমে, মানে গুগলে একটা স্পেস কিনে স্পেসের মধ্যে হচ্ছে তারা স্টোর করে রাখছে। এবং এই স্টোরের কারণেই হচ্ছে এই ছবিগুলো অনলাইনে শো করতেছে। তো বিশেষ করে এই ডোমেইন হোস্টিং গুলো কোন জায়গা থেকে বা হচ্ছে কোথা থেকে আমরা পারচেজ করতে পারি? বাংলাদেশে থার্ড পার্টি বলেন বা হচ্ছে আহ, উম, যে কোনো সাইট বলেন, যে কোনো না, 2-3টা সাইট আছে যারা হচ্ছে ডোমেইন হোস্টিং এরকম প্রোভাইড করে। আর ইন্টারন্যাশনালি যদি বলি, নেমচিপ নামে নেমচিপ নামে হচ্ছে একটা প্ল্যাটফর্ম আছে। এই যে নেমচিপ, এরা হচ্ছে ডোমেইন হোস্টিং প্রোভাইড করে। মানে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট, বা আমি যদি আমার নামে কোনো ওয়েবসাইট তৈরি করতে যাই এবং হচ্ছে আমার নামের অ্যাড্রেসিং বার যেটা হবে সেটা হচ্ছে তাদের কাছ থেকে আমি কিনে নিতে পারি। ঠিক আছে, তো এরা ডোমেইনের পাশাপাশি হচ্ছে হোস্টিংও প্রোভাইড করে। এখন ডোমেইন নেম সার্চ, আমি আমার নাম দিয়ে যে কোনো একটা ডোমেইন কিনতে চাচ্ছি, যে কেউ হচ্ছে খন্দকার সাইদুর রহমান বা হচ্ছে আহ নাহিম লিখে সার্চ করলে হচ্ছে সরাসরি তার ওয়েবসাইটটা শো করবে। এখন এখানে এসে আপনার পছন্দের নাম দিবেন। আমি যদি আহ, আচ্ছা, আমি ওনার নামই লিখছি। এখানে .com, .net, ডট .org কম, ডট এগুলো। নেট, .io সব পাবেন। আমি সঙ্গীতা চৈতি লিখে এখানে সার্চ সার্চ করলে হচ্ছে আমার এই নামের .com যে ডোমেইনটা আছে সেটা পারচেজ করতে আমার কত খরচ যাবে। ইয়ারলি হচ্ছে $13.98। ঠিক আছে, আমি এই নামটা অ্যাভেলেবেল আছে। ওকে, দেন .org যদি নেই তাহলে হচ্ছে এটাও $12.98 প্রতি বছর। .net আছে, .ai আছে, .gg আছে, আইও আছে, XYZ আছে।
বিভিন্ন রকম আমি যেমন চাইবো তেমন আমার ওয়েবসাইটের ডোমেইন অ্যাড্রেসটা পাবো। এবং আমি চাইলে এই যে যে ডোমেইনটা কিনছি, ডোমেইন নেম হচ্ছে www.সঙ্গীতা চৌধুরী.com, এবং আমার এই ওয়েবসাইটে যখনই ডোমেইন কিনছি ডোমেইনের পাশাপাশি হচ্ছে আমাকে হোস্টিং মানে আমার স্টোরেজের একটা জায়গা দিবে। এবং এখানে এই ওয়েবসাইট থেকেই যদি আমার কোনো কোম্পানি ওয়েবসাইট হয়, এখানে যারা জব করবে তাদের নামের পরে দেখা যাবে যে @সঙ্গীতা চৌধুরী.com চলে আসবে। এবং আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন বায়ারের যখন ইনফরমেশন নেই, বিভিন্ন কোম্পানি রিলেটেড নাম সহ হচ্ছে আমাদের জিমেইল ইমেল অ্যাকাউন্ট গুলো দেখায়, তাই না? এটা হচ্ছে এই সেটা সেই কারণ কোম্পানি রিলেটেড যখন কিনি তখন এগুলো পারচেসের ক্ষেত্রে কিছু জিনিস থাকে, সেগুলোর কারণেই হচ্ছে কোম্পানি রিলেটেড ওয়েবসাইট গুলো তৈরি হয়। আমার কোম্পানি ওয়েবসাইট হবে www.সঙ্গীতাচৌধুরী.com। দেন হচ্ছে অন্য কেউ যদি এখানে ইমেল পারচেস করে, ইমেল পারচেস না, এই কোম্পানিতে যদি জব করে, দেন তার রেজিস্ট্রেশন অনুযায়ী এই ডোমেইন অ্যাড্রেসে তার xyz@সঙ্গীতাচৌধুরী.com এই ধরনের একটা ইমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এবং এই যে ডোমেইনটা যতদিন যাবত 12 মাস হচ্ছে এদের ভ্যালিডিটি থাকে, দেন হচ্ছে আবার রিনিউ করতে হয়। তো যদি 12 মাস পরে আবার রিনিউ করি তাহলে হচ্ছে ওই ইমেল অ্যাকাউন্ট গুলো ভ্যালিড থাকে। আর যদি ওয়েবসাইট যদি রিনিউ না করা হয় তখন হচ্ছে ইমেল অ্যাকাউন্ট ইনভ্যালিড হয়ে যায়। এবং যখন লিড জেনারেশনের ক্ষেত্রে আমাদের ইমেল বাউন্স করে বা হচ্ছে ইমেল পাই না, এটার মূল কারণ হচ্ছে কোম্পানি ওয়েবসাইটটা বা কোম্পানির ওয়েব অ্যাড্রেসের যে থাকে, ডোমেইন নেমটা থাকে, সেটা যদি আপডেট করা না হয় তখন গিয়ে হচ্ছে ইমেল গুলো ইনভ্যালিড হয়ে যায়। দেন বাকিও ইনভ্যালিডের আরো কিছু কারণ থাকে। আরো কিছু কারণ হচ্ছে যদি 3 মাস বা হচ্ছে 6 মাস কেউ যদি নাম ব্যবহার না করে তাহলে ওটা হচ্ছে ডিনাইড হয়ে যায়। ঠিক আছে, আমি যদি ওয়ার্ডপ্রেসে যাই, ওয়ার্ডপ্রেসে গেলে ওয়ার্ডপ্রেস হোস্টিং প্রায় ফ্রি, 30 দিনের জন্য হচ্ছে হোস্টিং এখানে আমি ফ্রি ব্যবহার করতে পারবো। এটা 30 দিনের জন্য দেয়, দেন হচ্ছে আমাকে আবার পরবর্তী সময় বারে বারে তারা হচ্ছে পারচেস করার জন্য মেইল করে। তো এটা দরকার থাকে না, আসলে হচ্ছে এগুলো আমরা ব্যবহার করি না, যেভাবে ফ্রি পাই সেভাবে হচ্ছে ফ্রি থিম গুলো ব্যবহার করি। এবং .com-এ কিভাবে হচ্ছে কত পার্সেন্ট ছাড় দিচ্ছে, হ্যাঁ, .net-এ কত পার্সেন্ট, .org-তে কত পার্সেন্ট, এইসব সাইটে আসলে হচ্ছে আমরা দেখতে পারবো। আর আমি তো উনার নাম দিয়েছি, বা হচ্ছে আমাদের যদি নিক নেম দিয়ে বা হচ্ছে আমাদের ডাক নাম দিয়ে যদি সার্চ করি, নাম দিয়ে যদি সার্চ করি দেখবেন যে অনেক 20,000 $25,000 উপরে হচ্ছে এই নামের .com-টা পাবেন, ডোমেইন নেমটা পাবেন। টেকেন, টেকেন তো ঠিক আছে, কিন্তু কত ডলার সেটা দেখাচ্ছে না। এটা যত সম্ভব মানে যে যে নিচ্ছে সে পরবর্তী সময়ে আর হচ্ছে রিনিউ করে নাই। আর নামের স্পেলিং এ ও জায়গায় এ দিয়ে দেখেন, দেখবেন অনেক বেশি। যেমন আমার আমার যে নাম, সেই নামে যদি হচ্ছে আমি সার্চ করি আমার হচ্ছে পার ইয়ারে $25,000। ওরে বাবা। এটা প্রিমিয়াম, এটা কখনোই হচ্ছে আমি এই ধরনের পারচেস করব না, করলে হচ্ছে আমার পুরো নাম দিয়ে করবো, এছাড়া আমার প্রয়োজন নেই। আচ্ছা, ডোমেন হোস্টিং পারচেজের এই একটা সাইট আছে নেমচিপ, এগুলো হচ্ছে খুবই পপুলার। দেন ইন্ডিয়ান একটা আছে হচ্ছে গো ড্যাডি। গোড্যাডিতে গেলে হচ্ছে তারাও বিভিন্ন রকম ডোমেন হোস্টিং প্রোভাইড করে। এবং এগুলো সবগুলো আপনারা যদি পারচেস করতে চান আমাদের অবশ্যই অবশ্যই মাস্টার কার্ড দিয়ে পারচেস করতে হয়, মানে ডলারে পারচেস করতে হয়। এবং আর এর এখানে কি ডোমেইন কিনতে গেলে কি হচ্ছে আমাকে আবার এখানে ইউজার নেম আইডি দিয়ে সবকিছু হ্যাঁ, ইউজার নেম আইডি দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট সাইন। করে দেন হচ্ছে আমাদের ডোমেন হোস্টিং পারচেস করতে হয়।
এবং দুইটা প্ল্যাটফর্মে হচ্ছে সেম, আমরা টাকা দিয়ে পারচেস করি। দেন হচ্ছে এগুলোর হয়তো টুকটাক অল্প কিছু সংখ্যক হচ্ছে আমাদের ইয়ে থাকে, পার্সেন্টেজ বা হচ্ছে ডিসকাউন্ট থাকে। প্রায় সিমিলার দুইটাই। আচ্ছা, র্যামটা ডাউনলোড হয়ে গেছে, র্যামটা ইনস্টল করি। স্যার ডোমেইন কেনার পরে কি ওয়েবসাইটটাকে সাজানো হয়? ডোমেইন ওয়েবসাইট আগে তৈরি করে দেন ডোমেইন হোস্টিং দিয়ে লাইভ করতে পারবেন। এমন দেখাচ্ছে কেন? ডাউনলোডে। দেখানোর কথা না। আর গেট অ্যাপস ফর স্টোরেজ অ্যাপস। ফর স্টোরেজ হবে না। এখানে মাইক্রোসফট ভেরিফাইড। ড্যাশবোর্ডে কি হচ্ছে অন্য কোনো নোটিফিকেশন দেখাচ্ছে? না স্যার। কারণ হচ্ছে ইনস্টলের ক্ষেত্রে হচ্ছে অনেক সময় আমাদেরকে পারমিশনের কিছু জিনিস দেখায় না। জুমে আমি যদি দেখতে চাই তখন হচ্ছে দেখায় না। স্যার অনেক সময় হচ্ছে মানে আমি ল্যাপটপ নেওয়ার পরে আমি কোনো অ্যাপসই ইনস্টল করি নাই, কিংবা আমি অ্যাপস বলতেছি কোনো ইয়ে নিই নাই স্যার। সফটওয়্যারই ইনস্টল করেন নাই? সফটওয়্যার, হ্যাঁ না স্যার আমি এখন করি নাই। সেটা তো দেখতে হবে। Git apps ওর হবে না। স্যার আমি এর আগে উইন্ডোজ 11 ইউজ করি না, এই জন্য আমি বুঝতে পারতেছি না অনেক কিছু আসলে। এটা কি 11 চলতেছে আপনার এখানে? হ্যাঁ স্যার। এই যে এখন হবে। আচ্ছা, আর বাকি যে পার্টিসিপেন্টস আপনারা যারা আছেন আপনাদের ক্ষেত্রে এই ধরনের কোনো প্রবলেম দেখাবে না? স্যার এখন কি আমি করবো? না, আমি ইনস্টলে দিয়ে দিছি। এখানে কোনো পারমিশন চাইছে? যদি পারমিশন চায় হ্যাঁ তাহলে হ্যাঁ। হচ্ছে অ্যালাউ দিবেন। নো, ইয়েস আমি ইয়েস করে দিয়েছি। ঠিক আছে। আবার এটা ওকে দিয়ে দেন। আমি দিব স্যার নেক্সট। হ্যাঁ, নেক্সট নেক্সট দেন। ওকে, এটা ইনস্টল হোক। এটা ইনস্টল হতে হতে হচ্ছে আমরা আরো কিছু স্যার জিনিস। আমি এখন কি যে কোনো সফটওয়্যার নিতে পারবো? হ্যাঁ, যে কোনো সফটওয়্যার এখন ইনস্টল করতে পারবে, ওখানে পারমিশন ছিল না। ওখানে পারমিশন যেটা ছিল হচ্ছে ওই মাইক্রোসফটের যদি অ্যাপস হয় তখন হচ্ছে তারা
ইনস্টল করতে দিবে, এছাড়া দিবে না। স্যার এখন আমার হচ্ছে এর মধ্যে আমি এমএস ওয়ার্ডও খুঁজে পাচ্ছি না। এমএস ওয়ার্ড হবে, এখন পাবেন। যে কোনো এমএস ওয়ার্ড ক্র্যাক ভার্সন করতে পারবেন, ইনস্টল করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে সেট আপের ফাইলটা একটু মিনিমাইজ করে। ওকে, আমরা জ্যাম্পটা ইনস্টল দিয়ে দিয়েছি, এবং হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে ফোল্ডারটা বা হচ্ছে যে ফাইলটা ডাউনলোড করতে বলেছিলাম সেটা ডাউনলোড করেছি। ওপেন উইথ উইন্ডোজ এক্সপ্লোরার দিয়ে হচ্ছে এটা এখানে এক্সট্রাক্ট করে নিবেন, অথবা হচ্ছে এগুলোর জন্য জিপ ফাইল আনজিপ করার জন্য হচ্ছে উইন্ডারটা ব্যবহার করবেন সবাই। স্যার এগুলা কি আমাদের হচ্ছে আপওয়ার্কের জন্য নাকি না না, এগুলো ফাইন্যান্সের জন্য? হচ্ছে বিশেষ করে ফাইল এক্সট্রাক্টর। অনেক সময় আমাদেরকে বায়ার যখন কাজ দেয়, বা হচ্ছে বায়ার কাজ দেওয়ার সময় দেখা যায় যে একটা জিপ ফাইলের মধ্যে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ওই জিপ ফাইল গুলো হচ্ছে এক্সট্রাক্ট করার জন্য বা হচ্ছে খোলার জন্য হচ্ছে এই উইন্ডার এগুলো ব্যবহার করি, বা আপনার উইন্ডোজে যেগুলো আছে সেটা দিয়েও হচ্ছে বের করে নিতে পারবেন। তবে এগুলার সুবিধাটা হচ্ছে এই ধরনের ফাইলে যদি ভাইরাস দেয়, এটা খোলা না পর্যন্ত হচ্ছে এটার ভিতরেই থেকে যাবে। এটা হচ্ছে না, তোমাদের সমস্যা করে। আচ্ছা, আচ্ছা, এইরকম যদি ফাইল হয় তাহলে হচ্ছে এটা ওপেন উইতে যান, উইন্ডোজ এক্সপ্লোরার, এই ভিতরে যে ফাইলটা আছে এই ফাইলটা হচ্ছে আমরা জাস্ট কাট করে নিয়ে ইনস্টল, এক্সামটা হচ্ছে ইনস্টল হয়ে যাওয়ার পরে এটা কাট করে নিয়ে ওখানে বসায় দিব। একটু পরেই হচ্ছে আমরা দেখতে পাবো। তো আমাদের ডোমেইন হোস্টিং এর যে কাজ, এটা তো মিনিমাইজ না করলে কাজ করতে পারবো না, এটা মিনিমাইজ করে দেন। এটাও থাকুক। আমাদের মূল কাজ হচ্ছে নেমচিপে গেলাম, বোর্ড আইডিতে গেলাম, এই দুইটা সাইটে হচ্ছে বোর্ড আইডি আর নেমচিপ, এই দুইটা সাইট থেকে হচ্ছে আমরা ডোমেইন হোস্টিং পারচেজ করতে পারি। আর হচ্ছে নর্মালি যদি কোনো ওয়েবসাইট কেউ তৈরি করেন সেই ক্ষেত্রে হচ্ছে নর্মাল এইচটিএমএল সিএসএস এগুলো দিয়েও কোডিং করে বিভিন্ন রকম ওয়েবসাইট তৈরি করতে পারেন। ডোমেইন হোস্টিং ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাওয়ার পরে স্ক্রিনশটটা অফ করি। স্টোরেজের কথা যেটা বলেছিলাম, আমার এখানে অল্প কিছু সংখ্যক, মানে 2 থেকে 3টা হচ্ছে কাজ আছে যেগুলো হচ্ছে র কোড বলেন বা হচ্ছে এইচটিএমএল সিএসএস দিয়ে তৈরি করা। ঠিক আছে, এই একটা আছে ফুল কমপ্লিট ওয়েবসাইট। এগুলো এগুলো জাস্ট হচ্ছে এইভাবে তৈরি করে দেওয়া, এবং হচ্ছে পরবর্তী সময় বায়াররা যখন নিয়ে যায় তখন তারা তাদের নিজের মতো করে হচ্ছে এগুলো ভিতরে ছবিগুলো ডেভেলপার যারা থাকে তাদেরকে দিয়ে হচ্ছে সেগুলো চেঞ্জ করে দেয়। এগুলো হচ্ছে রিসপন্সিভ, যে কোনো সময়। হ্যাঁ, যে কোনো সময় হচ্ছে এই যে একটা ফরম্যাট দেওয়া আছে এই ফরম্যাটেই থেকে যাবে, এটা ভাঙবে না। আচ্ছা, বিশেষ করে ওয়েব ডিজাইনিং এর যারা কাজ করেন বা হচ্ছে ওয়েব ডিজাইনিং এর যারা কাজ করে থাকেন, হোক সেটা আপনার ওয়ার্ডপ্রেসে বা হচ্ছে হোক সেটা কোডিং দিয়ে, থিম ফরেস্ট নামে হচ্ছে একটা প্ল্যাটফর্ম আছে। এখানে বিভিন্ন ধরনের হচ্ছে এই যে থিম বা ওয়েবসাইট সেল করা হয়।
এবং এগুলো লাইফ টাইম সেল। প্রতি $24 হচ্ছে সে সেল করছে এবং 6 মাসের সাপোর্ট দিবে। এবং প্রতিনিয়তই হচ্ছে সে এই ওয়েবসাইটের বিভিন্ন রকম জিনিস চেঞ্জ করে দিবে, প্রয়োজনে প্রয়োজনে হচ্ছে সে চেঞ্জ করে দিবে, কিন্তু একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করে আপলোড করে দেওয়া পর্যন্তই হচ্ছে কাজ শেষ। দেন যত পার্সন আছে, এই যে 364টা সেল, সে যত জীবন থাকবে বা হচ্ছে যত মানে মরার আগ পর্যন্ত হচ্ছে এই সাইটে হচ্ছে তার ওয়েবসাইটটা থাকবে। এবং যখনই পারচেস করবে তখনই সে এখান থেকে এই $24 থেকে হয়তো $20 $18 হচ্ছে তার নেট ইনকাম থাকবে। আর বাকি যে $6 থেকে $8 থাকবে ওটা হচ্ছে এই মার্কেট প্লেস, ইনভার্টো মার্কেট প্লেস হচ্ছে তারা তাদের জন্য নিয়ে যাবে। এবং HTML অ্যাডমিন টেমপ্লেটে যদি যাই, এবং এখানে বিভিন্ন রকমের ওয়েবসাইট হচ্ছে তারা সেল করে থাকে। তো CRM আইটেম না, ই কমার্স, ই কমার্সে যাই, ও কমার্স আছে। এই যে দেখেন, এক একটা হচ্ছে 367, 285, 252, এবং প্রত্যেকেই সেল করছে, এমন না যে হচ্ছে সেল হয় না। সব প্রত্যেকটা মানুষের জন্যই হচ্ছে এখানে সেল করে। এবং এই যে 84.2K সেল একবার এখানে এই প্ল্যাটফর্মটাতে সমস্যাটা হচ্ছে একটাই, মানে থিমটা আপলোড করা নিয়ে, আপলোড করা পর্যন্ত সমস্যা। এবং এই যে দেখেন, হোম, ওয়ার্ডপ্রেস, ই কমার্স, ও কমার্স, ওয়ার্ডপ্রেস দিয়েই হচ্ছে তৈরি করা এগুলো। ঠিক আছে, জাস্ট একবার হচ্ছে এখানে অ্যাপ্রুভ করা নিতে পারলেই হয়েছে, আজীবন সেল। এবং 221K যদি আপনি, আমরা $60 ধরি, হ্যাঁ, $60 বা হচ্ছে $50 ধরি, হিউজ টাকা ইনকাম করছে। এবং এগুলো হচ্ছে কিছুদিন পর পর ভিতরে কিছু আপডেট করে দিতে হয়, জাস্ট হচ্ছে কাজ এতটুকুই। তো প্রত্যেকটা কাজেরই ভালো ভালো ডিমান্ড আছে। এই যে ওয়েব ডিজাইন বলেন বা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডিজাইন বলেন, সবগুলো কাজেরই, বা ডিজিটাল মার্কেটিং বলেন, সবগুলো কাজেরই ডিমান্ড আছে। শুধু হচ্ছে একটু নলেজ রাখতে হয়, কাজ করতে হয়, কাজ করলেই হয়ে যায়। আচ্ছা, আপনার জ্যামটা কি হচ্ছে ডাউনলোড হয়ে গেছে? এবং একটু চেক করবেন, হয়ে গেলে হচ্ছে বলবেন। এবং এই যে যত ছবি বলেন, র কোড, র কোড বলতে হচ্ছে এখানে কোডিং করে যে ওয়েবসাইট গুলো তৈরি করতেছে, ঠিক আছে, এগুলো, এই ওয়েবসাইট গুলোকেই হচ্ছে পরবর্তী সময় আমরা চাইলে ইয়েতে ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে পারি, বা হচ্ছে ওয়ার্ডপ্রেসে আপলোড করতে পারি। এই একটা থিম আছে। হয়ে এবং গেছে, ফিনিশ দিয়ে দিয়েছি sir। ওকে, এর মধ্যে তো অনেক কিছু দেখাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমরা কাজ করি। আমাদের প্রথম কাজ হবে, আমাদের একদম প্রথম কাজ হচ্ছে যখন জ্যামটা ইনস্টল করে ফেলি, ইনস্টল করার পরে হচ্ছে জ্যামটাকে স্টার্ট করতে হয়। আপনাদের সবার ইনস্টল হয়ে যায়, ঠিক আছে, হয়ে গেছে। দেন হচ্ছে সার্চে যান বা হচ্ছে এখানে যান, যান যেখানেই হচ্ছে সার্চ অপশনটা থাকে, উইন্ডোজ এর মধ্যে ক্লিক করেন আর সার্চের মধ্যে ক্লিক করেন, এক্সএফসিপি র্যাম কন্ট্রোল প্যানেল ক্লিক করেন, সিঙ্গেল ক্লিক করলে হচ্ছে র্যাম্পের ড্যাশবোর্ডটা চলে আসবে। ওকে, আসছে, আসার পরে হচ্ছে এখানে অ্যাপাচি সার্ভার এবং হচ্ছে মাই এসকিউএল, এগুলো যাই দিচ্ছে অ্যালাউ। ওকে, অ্যাপাচি এবং হচ্ছে মাই এসকিউএল, এই দুইটা সার্ভার প্রথমে আমাদের অন করে দিতে হবে। এই দুইটা সার্ভার অন করে দিয়ে হচ্ছে আমাদের মিনিমাইজ করে দিবেন। আর বিশেষ করে একটু আগে আমরা যখন বলেছিলাম যে হচ্ছে আমাদের ডোমেইন হোস্টিং নিয়ে কাজ করতে হয়, বা একটা ওয়েবসাইটকে ডোমেইন হোস্টিং এর মাধ্যমে লাইভ করতে হয়, এখানে শুধু কাজটা হচ্ছে আমাদের যে পিসিটা আছে,
এই পিসিটাকে হচ্ছে লোকাল হোস্ট বানিয়ে, মানে লোকালি আমি আমার ড্রাইভ বা আমার পিসিটাকেই হচ্ছে একটা হোস্টিং সাইট পারমিশন দিয়ে আমার এখান থেকে আমি থিম গুলো কাস্টমাইজ করবো বা হচ্ছে কাস্টম করবো। আচ্ছা, করলাম। দেন গুগলে চলে যাই, গুগল ক্রোমে যাব। যাওয়ার পরে হচ্ছে ড্যাশবোর্ডের এখানে লোকাল হোস্ট, লোকাল হোস্ট লিখে সার্চ করেন। লোকাল হোস্ট লিখে সার্চ করার মাত্রই হচ্ছে আমাদেরকে র্যাম্পের ড্যাশবোর্ডে নিয়ে আসছে। যদি আপনারা কেউ র্যাম্পটা, এই যে অ্যাপাচি সার্ভার এবং মাই এসকিউএল এই দুটা যদি স্টার্ট না করেন, লোকাল হোস্ট লিখলেও হচ্ছে এই জিনিসটা আসবে না। ওকে, লোকাল হোস্ট আসলাম। আসার পরে হচ্ছে আমাদের কাজ পিএইচপি মাই অ্যাডমিনে। পিএইচপি মাই অ্যাডমিনে ক্লিক করে সরাসরি চলে যাবেন হচ্ছে আমাদের এখানে একটা ডাটাবেজ নেম, যে আমরা যে থিম গুলো কালেক্ট, মানে থিম গুলো কাস্টমাইজ করব বা হচ্ছে এডিট করে কাজ করব, এগুলো সবগুলো হচ্ছে আমাদের এই একটা ডাটাবেজের মধ্যে স্টোর হবে। একটা ডাটাবেজ নেম ক্রিয়েট করতে হবে। আমরা একটা আপাতত আমাদের নাম দিয়ে ডাটাবেজ নেম ক্রিয়েট করছি। এআই হয়েছে। হ্যাঁ, এআই। এআই। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আমরা আমাদের ডাটাবেজ নেম দিলাম, ডাটাবেজ নেম দিয়ে হচ্ছে ক্রিয়েট করি। আপাতত হচ্ছে আমাদের পিএইচপি মাই অ্যাডমিনে এই কাজটা শেষ। ঠিক আছে, এটাকে এখন মিনিমাইজ করে দেই। মিনিমাইজ করার পরে হচ্ছে আমরা এখন সরাসরি চলে যাব ওয়ার্ডপ্রেসের একটা ফাইল ডাউনলোড করে রেখেছিলাম, এই যে ওয়ার্ডপ্রেসটা। ঠিক আছে, এটাতে ডাবল ক্লিক করে ভেতরে যান, ভেতরে গেলেও হচ্ছে আসবে। এই যে ওয়ার্ডপ্রেসের ভিতরে, এটাতেও হচ্ছে আবার ডাবল ক্লিক করে ভেতরে যায়, ভেতরে অনেকগুলো ফাইল দেখাচ্ছে। আমাদের এখন কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস যে ফাইলটা আছে এটাকে ধরে কাট করে নিব। এটাকে কাট করে নিয়ে ব্যাক করে চলে যাব হচ্ছে আমাদের লোকাল ডিস্ক সিতে। লোকাল ডিস্ক সিতে আসার পরে হচ্ছে র্যাম্প যে সফটওয়্যারটা ইনস্টল করেছিলাম, র্যাম্পের ফোল্ডারের ভিতরে যাব। ফোল্ডারে আসার পরে হচ্ছে আমাদের htdocs নামে একটা ফাইল আছে বা ফোল্ডার আছে, এই htdocs এ যাব। htdocs এ গিয়ে জাস্ট পেস্ট করে দিব। আচ্ছা, পেস্ট হচ্ছে এটা। হ্যাঁ, আমাদের ওয়ার্ডপ্রেসের যে ফোল্ডারটা আমরা কাট করেছিলাম ওটা সরাসরি এনে হচ্ছে আমরা র্যাম্প যেই ফোল্ডারের মধ্যে htdocs একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারে এসে ওয়ার্ডপ্রেসের ফাইলটা সম্পূর্ণ আমরা কাট করে পেস্ট করে দিয়েছি। এবং এটা এখানে পুরোপুরি চলে আসার পরে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এতটুকু বুঝতে কারো সমস্যা হয়েছে কিনা বলেন? আমাদের ওয়ার্ডপ্রেসের মূল ঝামেলাটা হচ্ছে এই ছোটখাটো এই কিছু ইনস্টলেশন এর ঝামেলা, এই ছাড়া আর কোনো ঝামেলা নেই, বাকিগুলো একদম easy। আপনার আর এই আমার এই ল্যাপটপে যদি উইন্ডোজ দিয়ে এটা কি নতুন করে আবার ইনস্টল করতে হবে নাকি ব্যাকআপে রেখে দিলে হবে স্যার? ব্যাকআপে রাখলেও হয়, তবে ব্যাকআপটা থাকা ভালো আর কি। উইন্ডোজ দিলে আপনি ব্যাকআপ নিয়ে নেবেন। শুধু হচ্ছে যে ফোল্ডারটা এখন রাখতেছি এই ফোল্ডারটা কাট করে অন্য আরেক জায়গায় রেখে দিব। কারণ উইন্ডোজ 11 কোন জেনারেশন, প্রসেসর কি? আর আমার এটা হ্যাঁ, হ্যাঁ, ইন্টেল ইন্টেল i7 i5। i7। i7 হলে তো এত স্লো হওয়ার কথা না। আচ্ছা, এটা পেস্ট হোক। এটা পেস্ট হতে হতে আমরা কি দেখতে পারি দেখি। থিম ফরেস্টের কাজ দেখলাম।
বা হচ্ছে থিম ফরেস্টে কিভাবে ইয়ে করতে হয়। এই এই মানে এই অ্যাপটার মাধ্যমে মূলত আমরা হচ্ছে এই সফটওয়্যারের মাধ্যমে মূলত ওই যে ওয়েবসাইট তৈরি করব স্যার। হ্যাঁ, এই সফটওয়্যার আপনি এই যে বলেন বলেন আপনি যে বলেন। ডেমোটা দেখাইলেন যেটা করে রাখছেন ওরকম কাজ করতে পারবো নাকি? না না, আমি যেটা দেখিয়েছি ওটা হচ্ছে আমাদের আমার র কোড দিয়ে হচ্ছে ওয়েবসাইট, ওগুলো সবগুলো হচ্ছে screen- আপনার স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। আমার এখানে যতগুলো ওয়েবসাইট দেখবেন, যেটাই অন করি, আছে দুই তিনটা। এই একটা ওয়েবসাইট, এই একটা ওয়েবসাইট দুইটা। আর একটা হচ্ছে ওয়ার্ডারের ছিল, এই যে জিমনেশিয়ামটা। এই তিনটা, বিশেষ করে এটা ফুল কমপ্লিট একটা ওয়েবসাইট। এটাতে আমি এখানে কিছু ইউটিউব ভিডিও দিয়ে দেওয়া আছে, আমি জাস্ট হচ্ছে এখানে ক্লিক করব, আমার ইউটিউবের যে ভিডিও লিংক দেওয়া আছে ওটা সরাসরি হচ্ছে প্লে হওয়া শুরু করবে। আর আপনার এই ওয়েবসাইট যে কোনো কোম্পানি ব্যবহার করতে পারবে? যে কোনো কোম্পানি ব্যবহার করতে পারবে, পারচেস করতে পারবে। তারা নিয়ে হচ্ছে তাদের মতো করে সবকিছু, সবকিছু কি এখানে ভিডিও বলেন, লেখা বলেন, সবকিছু তারা তাদের সবকিছু, চেঞ্জ হ্যাঁ, চেঞ্জ করে নিতে তাদের হবে। মতো করবে। এবং আর এখানে সেক্ষেত্রে চার্জ কেমন রাখি? এগুলো ডিপেন্ড করে, এগুলো ডিপেন্ড করে বলতে হচ্ছে আমার এটা 7 থেকে 8টা সেকশনের, ঠিক আছে। এখান থেকে এই কালো ড্যাশবোর্ড পর্যন্ত একটা সেকশন। বিশেষ করে ওয়েবসাইট যারা তৈরি করে আমরা হচ্ছে সেকশন এবং হচ্ছে পেজের উপর ডিপেন্ড করে। হোম, হোমটা হচ্ছে এই পুরো A to Z একদম শেষ পর্যন্ত একটা, এটার মধ্যে মূলত কাজ। দেন এই একটা পেজ, এই একটা পেজ, এই একটা পেজ, এখান থেকে গ্যালারি থেকে মানে অ্যাবাউট আস থেকে শুরু করে কন্টাক্ট পর্যন্ত যতগুলো পেজ আছে সবগুলোর জন্য যদি কাজ করতে হয় তখন হচ্ছে 200 300 400 এইরকম করে হচ্ছে ডলার চার্জ করা হয়। আর বিশেষ করে সেক্স এককালীন নাকি হচ্ছে আপনার মান্থলি দিতে হবে? একবারেই, একেবারেই। আর এই ওয়েবসাইটের মার্কেটিং গুলো স্যার যে ইয়েগুলো দেখালেন ওখান থেকে হয় নাকি? ওখানেও হয়, ফাইবারেও হয়। ওয়েব ডিজাইন যারা করে তাদের জন্য? আচ্ছা। ওয়েব ডিজাইন যারা করে ওদের হচ্ছে চার্জ এরকম। আই উইল, এই যে এই দেখেন, আমার চার্জ 5টা কাজ করতেন, যদি কনসেপ্ট না দিয়ে শুধু ওয়েব ডিজাইন। এদের প্যাকেজিং গুলো দেখলে খুব ইজিলি বুঝতে পারবে। 15 15 15 60, একজন, $180, $125 বেসিক, এগুলো $100, $120, $180, $220, এটা বাদ। UX UI ডিজাইন। আচ্ছা, এরা কিভাবে সার্ভিস গুলা, এই যে দেখেন, ওয়ান পেজ ওয়ার্ডপ্রেস, মোবাইল রেসপন্সিভ, এক্সিলেন্ট ডিজাইন, কন্টাক্ট ফর্ম। কন্টাক্ট ফর্ম কি, শুধু হচ্ছে কন্টাক্ট ফর্মটা কই নাই, একটা ফর্ম তৈরি করতে হবে। এই যে এইরকম হচ্ছে একটা কন্ট্রাক্ট ফর্ম তৈরি করে দিবেন, ঠিক আছে। এগুলোর জন্য হচ্ছে আলাদা 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 কোডিং করতে হয়, আর ঠিক আছে। এখানে কি আপনার এই হচ্ছে একটা ওয়েবসাইট আপনি যেটা বানাইছেন এটা আপনি কতজনের কাছে সেল করতে পারবেন? এগুলো না কতজনের কাছে সেল করছি সেটা না, এগুলো হচ্ছে টেমপ্লেট দিয়ে দেয়, টেমপ্লেট দেখে হচ্ছে আমরা সরাসরি তৈরি করে দিই। ও আচ্ছা। ফুল হচ্ছে ডিজাইনটা তাড়া করে দিই, দেন হচ্ছে তারা তাদের মতো করে ভেতরের ছবি থেকে শুরু করে লেখা পর্যন্ত সব চেঞ্জ করে দেয়। আচ্ছা, সেটাও দেখাচ্ছি, একটু ওয়েট করেন। তাহলে এই ওয়েবসাইটটা করার পরে তারপর ডোমেইন কেনে? তাদের যারা বা যেসব বায়াররা কিনে তারা হচ্ছে তারা তাদের ডোমেন হোস্টিং দিয়ে তারা সেগুলো লাইভ করে। স্যার কেন জিজ্ঞাসা করছি, আমি যে কোম্পানিতে আছি তো আমাদের হচ্ছে এই কাজগুলো মূলত একজনকে দিয়ে করানো হচ্ছিল। তো
ওয়েবসাইটটা আসলে মানে এখন বন্ধ হয়ে গেছে। তো স্যার অনেকবারই বলতেছিল এই বিষয়গুলো নিয়ে। মানে যে করছে সে এখন ফোন ধরে না কিংবা এরকম কিছুর জন্য। তো মানে আমার কন্টাক্টে কেউ আছে কিনা কিংবা জিজ্ঞাসা করতেছিল এই বিষয়ে, এমনি খোঁজ খবর নিলাম এই জন্য। আচ্ছা আচ্ছা। যদিও ক্লাস টপিক্স এর ভিতরে না, এটা বাইরে। হ্যাঁ, এগুলো যদি সিঙ্গেল মনে করেন, আমি যদি নিজে পার্সোনালি এগুলো মানে প্রোভাইড করি ডোমেন হোস্টিং, সেই ক্ষেত্রে গিয়ে হচ্ছে এগুলো আলাদা ইস্যু হয়ে দাঁড়ায় আর কি। আর যদি কোম্পানির নিজের ডোমেন হোস্টিং থাকে, জাস্ট হচ্ছে ওয়েবসাইটটা আমি তৈরি করে দিব, তৈরি করে দেওয়ার পরে হচ্ছে তার ভিতরে মেনটেনেন্স যেগুলো থাকে, সিকিউরিটি চেক, তারপরে কন্টেন্ট আপলোড, সেগুলো যদি দেখতে হয়, তখন গিয়ে হচ্ছে তাকে আলাদা পেমেন্ট দেওয়া হয় বা হচ্ছে তার কাজ আলাদা থাকে আর কি। আর আমরা বিশেষ করে হচ্ছে ওয়েবসাইট তৈরি করে দেওয়া পর্যন্ত কাজ। দেন এটার হচ্ছে ওয়েবসাইট ডিজাইনের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডিজাইনার আর একটা হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপার ওয়েব ডিজাইনিং এর ক্ষেত্রে। তো ডেভেলপার যারা, ওরা হচ্ছে প্রতিনিয়ত ওয়েবসাইটে যেই চেঞ্জ আসবে, কন্টেন্ট হোক, ছবি হোক, বা হচ্ছে ভিডিও হোক, সবকিছু হচ্ছে প্রতিনিয়ত তারা চেঞ্জ করে। আমাদের কাজ হচ্ছে শুধু স্ট্রাকচার তৈরি করে দেওয়া। আচ্ছা, এই যে দেখেন, সিঙ্গেল পেজ রেসপন্সিভ ওয়েবসাইট বা ওয়েব ডিজাইন, নিউজ লেটার, কন্টাক্ট ফ্রম সোশ্যাল মিডিয়া, সিপিএস, চ্যাট বাটন বা হচ্ছে টেস্টিমোনিয়াল। সিঙ্গেল পেজ বলতে এই যে ডিটেলসটা দেখেন, এটা হচ্ছে মানে সিঙ্গেল পেজ বলতে এই শুধু একটা ল্যান্ডিং পেজের উপরেই পেজ ওয়েবসাইটটা দেখাবে, সেটা হচ্ছে ডাইনামিক্স এর ডাইনামিক্স ভিডিও। এটা হচ্ছে সম্পূর্ণ সিঙ্গেল পেজ একটা ওয়েবসাইট এবং রেসপন্সিভ। রেসপন্সিভ কেন বলছি, সার্ভিসে ক্লিক করি, সার্ভিসে চলে আসতেছে। দেন হচ্ছে আওয়ার পার্টনার্সে যাই, আওয়ার পার্টনার্সে চলে আসতেছে। ঠিক আছে, এগুলো হচ্ছে বিশেষ করে সিঙ্গেল পেজ ওয়েবসাইট। ইভেন্টসে যাই, ইভেন্টসে গেলে হচ্ছে অন্য আরেকটা সাইটে নিচ্ছে, তাও হচ্ছে এটা ব্ল্যাঙ্ক, এটা কাজ করবে না। ঠিক আছে, এগুলো হচ্ছে সিঙ্গেল পেজ। এবং যেটা দেখাচ্ছিলাম, আপনার ওটা ইনস্টল হয়ে গেলে হচ্ছে একটু বলবেন, ইয়া পেস্ট হয়ে গেলে বলবেন। সিঙ্গেল পেজের জন্য হচ্ছে সে শুধু $250 চার্জ করে। কত? 3 দিনে ডেলিভারি করবে। একটা অর্ডার হচ্ছে হাতে আছে। এবং সিঙ্গেল পেজ গুলো কেমন, এই যে ঠিক এইরকম, জাস্ট একটা ল্যান্ডিং পেজ দেখাবে। ফুল স্ক্রিনে যদি যাই, এই যে দেখেন, নেক্সটে যাই, এই এই ধরনের হচ্ছে একটা সিঙ্গেল পেজ দেখা। আর মাল্টিপল পেজ হচ্ছে ভিতরে যতগুলো বাটন থাকবে ততগুলো বাটনের জন্য হচ্ছে আলাদা আলাদা এই করবে, পেজ তৈরি করবে বা হচ্ছে আলাদা আলাদা সাইট দেখাবে। এবং সেগুলো এই মাল্টিপল পেজের, যদি 5 পেজের হয়, 10 দিনে ডেলিভারি, আনলিমিটেড রিভিশন, এবং হচ্ছে কত, 500 500 USD হচ্ছে পেমেন্ট। তবে এখানে একটা মিনিট। তবে এখানে ডিজাইনারদের ক্ষেত্রে সবচেয়ে বড় প্যারার বিষয় হচ্ছে এই আনলিমিটেড রিভিশন। এটা কেন প্যারা বলা হয়, যদিও হচ্ছে আপনাদের এটা বুঝতে কষ্ট হবে, তারপরেও হচ্ছে দেখাই। উম, এগুলো হচ্ছে এই যে মানে এটাও হচ্ছে একটা সফটওয়্যার। এগুলো সফটওয়্যার বলেন বা টুলস বলেন, এক একজন এক এক সফটওয়্যার ব্যবহার করে, সফটওয়্যারের মধ্যে হচ্ছে কোডিং গুলো তুলে আসে। আমি একবার এই যে অ্যাবাউট অ্যাবাউট এর যে সেকশনটা আছে, হ্যাঁ, অ্যাবাউট এর শুরু থেকে শেষ পর্যন্ত একটা সেকশন তৈরি করা হয়েছে। সেটা কোনটা? সেটা হচ্ছে একদম উপরে যায়, এই যে অ্যাবাউট এর এই সেকশনটা, এটা এবং এটার জন্য কোড লেখা লাগছে। একদম উপর থেকে যদি আসি, এখান থেকে নিচে পর্যন্ত একবার কোড লেখা লাগছে। দেন স্টাইলে যখন যাবেন বা স্টাইল যখন করতে যাই, ফুল কালারিং বা যাই হোক, যত কিছুই আছে এটার মধ্যে,
আবার এটার জন্য সিএসএস এ কোড লিখা লাগে, যে কোন জিনিসের হাইট উইথ বা হচ্ছে কোনটা কেমন করে হবে। না, এই যে দেখেন অ্যাবাউট এর জন্য, করছি। এই অ্যাবাউট এর মধ্যে যে ভিডিওটা আছে, ভিডিওটা কেমন হবে, হ্যাঁ, সেটার হচ্ছে একটা ইয়ে দিলাম। তারপরে অ্যাবাউট থেকে শুরু করে অ্যাবাউট এর একটা ওভারলে আছে, টেক্সটের সাইজ কেমন হবে, টেক্সটের ফন্ট ফ্যামিলি কেমন, টেক্সটের ফন্টের মানে ওয়েট কেমন হবে, সাইজ, হাইট কেমন হবে, কালার কেমন হবে, এগুলোর মানে বেশ ব্যাসার্ধ যাই বলেন, যেভাবেই আমরা বুঝি আর কি, একদম সর্বশেষ এতটুকু পর্যন্ত পুরো একটা সেকশনের কোড লিখতে হয়, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত। এবং এটা যদি কোনোদিন হচ্ছে একবার ভুল হয়, তো ওই দিন সারাদিনে হচ্ছে কোড মিলানো যায়। এগুলো সেই জন্য ঠান্ডা মাথায় করতে হয়। যারা খুব এক্সপার্ট তারা করতে পারবে এগুলো। কাজ করতে করতে সবাই এক্সপার্ট হয়ে যায়। আপনিও যদি 6 মাস, 1 বছর, 2 বছর কাজ করেন, আপনিও এটার উপরে এক্সপার্ট হয়ে যাবেন। এবং বিশেষ করে এই সকল ওয়েবসাইট গুলো, একটু আগে যেটা বললেন যে তারা কিভাবে দেয় বা হচ্ছে নিজের কোনো আইডিয়া দিয়ে করে না, গুটি কয়েক পার্সন বা হচ্ছে কিছু সংখ্যক মানুষ থাকে যারা হচ্ছে আহ নিজের চয়েস দিয়ে হচ্ছে এই ধরনের কাজগুলো করে। আর বাকি যারা আছে, একটা ফটোশপ বা গ্রাফিক ডিজাইনার যারা আছে, তারা হচ্ছে এই ধরনের একটা টেমপ্লেটের মধ্যে পিএইচডি ফাইল দিয়ে দেয়। পিএইচডি ফাইল দিলে হচ্ছে আমরা এখান থেকে কিছু লেআউট ধরে 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 হচ্ছে আমরা ফুল ওয়েবসাইটটা দেখি, কোথায় কোন ফন্ট ব্যবহার করা হয়েছে, কোথায় কোন ফন্ট কিভাবে আছে, সবকিছু আমরা এটার মাধ্যমে দেখতে পাই। ওয়ার্ডপ্রেসটা কি পেস্ট হয়ে গেছে? আর কি বলতে এটা করতে হবে। এই যে ফুল ওয়েবসাইটটা দেখাচ্ছে, এবং এটার কোথায় কি আছে না আছে, প্রত্যেকটা টুল সম্পর্কে হচ্ছে আমাদের জানতে হয় আর কি। এবং এখান থেকে হচ্ছে আমরা ইয়ে করি, ছবি, কার্ড বলেন, কোন লেখার উপরে দিলে হচ্ছে কোন লেখা কি ফন্টে আছে, তার সাইজ কেমন, এগুলো হচ্ছে বের করে করে পুরো ওয়েবসাইটটা ওভাবে দাঁড়া করায় দেয়। এবং আরো একটা ছিল, নাইট গার্ডের, এটা পুরোপুরি হয় না, যত সম্ভব অল্প একটু করার পরে শেষ। হ্যাঁ, এটা এটাটা হচ্ছে পিএইচডি ফাইল এভাবে দিয়ে দেওয়া হয়েছিল, করা হয় নাই পরে আর। এবং এই কাজগুলোর মজা হচ্ছে একবার বুঝে গেলে সেম জিনিস হচ্ছে বারবার রিপিটেশন। একটা সেকশন মিলাই ফেলতে পারলে বাকি সেকশন গুলো হচ্ছে আপনার কপি পেস্ট, কপি পেস্ট, কপি পেস্ট। শুধু একটা সেকশন মিলানোটাই হচ্ছে একটু কষ্টদায়ক। এটা হচ্ছে কমপ্লিট ওয়েবসাইট। এবং হচ্ছে এটা গ্রাফিক ডিজাইনার যে আছে, সে বানায় দিছে, তার এই আইডিয়া নিয়ে দেন আমরা ফুল লাইভ ওয়েবসাইট তৈরি করে দিই, A to Z। এই হচ্ছে গিয়ে অবস্থা। এবং HTML CSS এর পরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট এর, এখানেও আরো কিছু কোড আছে। এগুলো হচ্ছে মনে রাখ, বিশেষ করে এগুলো মুখস্থ করার কিছু না, প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে হচ্ছে এগুলো সবকিছু মনে থাকে। প্র্যাকটিস ছেড়ে দিবেন তো সবকিছু ভুলে যাবেন। এই হচ্ছে গিয়ে বিষয়। আচ্ছা, আহ স্ক্রিনশটটা অফ করে দিলাম, কাইন্ডলি হচ্ছে আপনার স্ক্রিনটা শেয়ার করবেন। হয়ে গেছে? জি স্যার। ওকে, এটা রিপ্লেস দ্য ফাইল ইন ডেস্টিনেশন, এটা দিয়ে দেন, সেম নেম।
বারবার যদি দেখায় তাহলে হচ্ছে স্কিপ করে দিন, সেম নেমের যদি দেখায়। ওকে, হয়ে গেছে। তা আমাদের কাজ যা ছিল, কাজ হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের যে ফোল্ডারটা ডাউনলোড করেছিলাম সে ফোল্ডারটা কপি কাট করে এনে আমরা সি ড্রাইভের মধ্যে জ্যাম ফোল্ডারের ভেতরে একটু যদি ব্যাক দেই, ওয়ার্ডপ্রেস ফাইল যেখানেই ডাউনলোড করবেন আপনারা সেখান থেকে হচ্ছে ওয়ার্ডপ্রেস ফাইলের ভেতরে যাবেন। ভেতরে যাওয়ার পরে হচ্ছে এখানে ওয়ার্ডপ্রেসের একটা ফোল্ডার থাকে, ফোল্ডারটা কাট করে নিয়ে সরাসরি আমরা সি ড্রাইভে যাব। সি ড্রাইভের ভেতরে জ্যাম নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভেতরে হচ্ছে htdocs নামে আরেকটা ফোল্ডার আছে। এই htdocs এর মধ্যে এসে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসটা পেস্ট করে দিব। আমাদের ওয়ার্ডপ্রেসের কাজ আপাততর জন্য হচ্ছে এখানে শেষ। এখন আমাদের কাজ হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। এখন যাব কোথায়, লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস ফোল্ডার যেটা ছিল, htdocs একটু সময় দিবেন, আমার একটা কল আছে। আচ্ছা, আপনার এখানে কি করতে হবে? ভেতরে যে কোনো একটা সমস্যা হয়েছে, docs, প্রথম আবার জ্যাম না ওয়ার্ডপ্রেস, সবকিছুই তো ঠিক আছে, প্রবলেমটা দেখানোর তো কথা না। PHP অনলাইন ট্রেন, এর ভেতরে যাই। একটা কথা কি যেন বলছে, ইন্ডেক্স ডট পিএইচপি। আচ্ছা, জ্যাম স্টার্ট করা আছে, কোনো এরর নাই। বোকার মতো কাজ করলাম না। আস্তে আস্তে করে নো সাবস্ক্রাইবার ডিরেক্টরি অনলাইন টেন, টেনের মধ্যে কি আছে? পরে ক্লাস করে
এটা একটু অন অফ করে নাই, কি ঝামেলা মাঝে মাঝে করে। ড্যাশবোর্ড পাচ্ছে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসের মধ্যে র্যাম যেটা আছে এটা তো কোনো কাজ নাই। আচ্ছা, ডিলিট করে দিই, ডিলিট করে হচ্ছে নতুন একটা ডাউনলোড করে। 2.2. ইনস্টল দিবেন তো একটু, ওকে দেন, ওকে দেন। উইন্ডারটা কি হচ্ছে জিপ ফাইলের মতো? হ্যাঁ হ্যাঁ, উইন্ডারটা কি জিপ ফাইল? উইন্ডারটা জিপ ফাইল। আপনি চাইলে যে কোনো সময় জিপ জিপ করে নিতে পারেন, আবার হচ্ছে আনজিপও করে করে ফেলতে পারেন। এক মিনিট। এটা কাট করলাম, হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। একটা রিফ্রেশ দেন তো। ওকে, দেখি এবার।
থার্ড থার্ড হচ্ছে আমরা সরাসরি চলে যাই। এই আচ্ছা, ওখানে যত সম্ভব ওই যে জিপ করে যখন জিপ ছাড়া যখন হচ্ছে কাট করে পেস্ট করছিলাম, ওখানে যে কোনো একটা সমস্যা হয়েছিল, যার কারণে হচ্ছে এটা আহ সঠিকভাবে হচ্ছে আমাদেরকে দেখায় নাই। ঠিক আছে, এখন কন্টিনিউ দেন না, স্যার দিয়ে কোনো সমস্যা নেই। ওকে, এই যে ওয়ার্ডপ্রেস আমরা আসলাম কিভাবে, যে আমরা পিএইচপি মাই অ্যাডমিনে লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস লিখছি, লিখার পরে হচ্ছে আমাদেরকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার জন্য বলছে। ঠিক আছে, বিশেষ করে ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা আমরা htdocs ফোল্ডারের মধ্যে এসে ছেড়ে দিছি, এই ওয়ার্ডপ্রেস ফোল্ডারটাকেই ধরে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে। এখন আমরা যদি ওয়ার্ডপ্রেসের এই ফোল্ডারটার নাম চেঞ্জ করে দেই, যদি কখনো নাম চেঞ্জ করে দেই, আমাদের আবার এখানে এই ফোল্ডারে যেতে হলে লোকাল হোস্ট স্ল্যাশ যেই নাম দিব সেই নামে যেতে হবে। এছাড়া হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসটা অন হবে না, বা হচ্ছে ওয়ার্ডপ্রেস কাজ করবে না। এটা ক্লিয়ার? স্যার এটা আরেকবার বলেন স্যার, বইটা আচ্ছা, বুঝতে এটা ইনস্টলের কাজটা হচ্ছে, মনে করেন আমি ওয়ার্ডপ্রেসের নামটা এখানে আমাদের নামে দিচ্ছি। নাম কি? ওকে, আমরা এই নামে দিলাম ওয়ার্ডপ্রেস ফোল্ডারের নাম। ঠিক আছে, এখন গুগল ব্রাউজারে যাই। ব্রাউজারে গিয়ে আমি লোকাল হোস্ট স্ল্যাশ আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। আমাদের কথা, মূল উদ্দেশ্যটা কি? ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। আমি এখন ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করি, আমাকে কি কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টলার কোনো কিছু দেখাচ্ছে? কিছুই না দেখাচ্ছে না না। স্যার, ওইটা হোল্ডারে যে নাম দিতে হবে সেই নামটাই লিখতে ফোল্ডারে হবে। যে নামটা দিতে হবে সেই নামটাই হচ্ছে এখানে মেনশন করে দিতে হবে। স্ল্যাশ রে 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 ফোল্ডারের যে নামটা সেই নামটা লিখে সার্চ করেন। সার্চ করানো মাত্রই হচ্ছে আমাদেরকে ওয়ার্ডপ্রেস এর ইনস্টলের পার্ট দেখাচ্ছে। ওকে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, কন্টিনিউ দেন। কন্টিনিউ দেওয়ার পরে হচ্ছে লেটস গো তে চলে যায়। লেটস গো তে যাওয়ার পরে হচ্ছে আমাদেরকে এখানে ডাটাবেজ নেম দিতে বলছে। এখন আমাদের ডাটাবেজ নেম কি ক্রিয়েট করেছিলাম, মনে আছে? হ্যাঁ, দিয়েছে। ওকে, আমরা ডাটাবেজের যে নামটা দিয়েছিলাম সেই ডাটাবেজ নেমটা এখানে দিয়ে দিতে হবে। ইউজার নেম কি? আমাদের এখন কোনো ইউজার নেম দিতে হবে না, ইউজার নেমটা রুট। পাসওয়ার্ড যেভাবে আছে সেভাবে থাকবে। ডাটাবেজ হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, মানে ডাটাবেজ এখানে যাবতীয় যা কিছু আছে সব আমার ল্যাপটপ বলেন ডেস্কটপ বলেন যেখানে ইনস্টল করছি সেখান থেকে হচ্ছে কাজগুলো হবে। টেবিল প্রিফিক্স এগুলো যেভাবে আছে সেভাবে। ডাব্লিউপি মানে হচ্ছে ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, সাবমিট দেই। সাবমিট দেওয়ার পরে হচ্ছে আমাকে এখন ইনস্টল করতে বলছে। রান দ্য ইনস্টলেশন, ইনস্টলেশনে যাই। সাইট টাইটেল, এখন আমি যে ওয়েব মানে আমার যে যে ওয়েবসাইট গুলো কাস্টমাইজ করব বা হচ্ছে এডিট করব, সেগুলোর হচ্ছে একটা কাস্টম টাইটেল থাকে, বা হচ্ছে আমাদের নিজেদের ব্যক্তিগত নামে হয়ে থাকে। তা আমি আমাদের যে নাম আছে সেই নাম দিতে পারি, বা হচ্ছে নিকনেম দিতে পারি, যে কোনো নাম দিতে পারি, তাতে কোনো সমস্যা নেই। ওকে, ইউজার নেম, বিশেষ করে আমরা এই যে ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো, হ্যাঁ, লগ ইন করার একটা ইউজার নেম আর পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয় আমাদের এখানে। আচ্ছা, আগে ইউজার নেম যেটা রুট দিয়েছিলাম ওইটা ইনস্টলেশনের জন্য রুট দিয়েই আমাদের সামনে আসতে হয়। দেন এই ড্যাশবোর্ডে এসে আমাদেরকে ইউজার নেম সিলেক্ট করতে হয়। তো কাইন্ডলি হচ্ছে আপনার একটা ইউজার নেম দিবেন এখানে। স্যার মেইল আইডির ইউজার নেম দিবস আপনার নাকি নাম কিছু? দিতে পারেন, যে কোনো নাম দিতে পারেন, সমস্যা হবে না। স্যার যেটাই আমি দিই সেটা ওকে, ইউজার নেম দিয়ে দিলাম, এখানে স্পেস দিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নাই।
ঠিক আছে। ইউজার নেম দিলাম। পাসওয়ার্ড অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে। তারা পাসওয়ার্ডের একটা ফরমেশন বা হচ্ছে ফরম্যাট দেখাইছে। আমরা অ্যাজ ইউজুয়াল ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করে ভিতরে যে কোনো নাম্বার বা হচ্ছে নাম দিয়ে নাম্বার দিয়ে সিম্বল দিয়ে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবো, যেটা যাতে স্ট্রং হয়। পাসওয়ার্ড ক্রিয়েট করে স্যার এটা কি আমি আবার আহ, পরবর্তীতে আবার লাগবে না? পরবর্তীতে যে কোনো সময় হচ্ছে পরবর্তীতে লাগবে বলতে ওয়ার্ডপ্রেসে লগ ইনের সময় হচ্ছে লাগবে, এছাড়া আর কিছু লাগে না। তাহলে তো মনে রাখার মতো দিতে হবে। এটা ব্রাউজারে সেভ করে রাখতে পারো। আচ্ছা। এবং এখানে ফরম্যাটটা দেখবেন নিচে উইক লেখা আছে, মিডিয়াম লেখা আছে এবং স্ট্রং লেখা উঠবে। এই যে ভেরি উইক। আচ্ছা, আরো কিছু দিতে হবে। আচ্ছা আমি দিচ্ছি। ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, দেন ডিজিট, সরি, দেন যে কোনো আরো দিব স্যার, সিম্বল। মিডিয়াম আসছে। আচ্ছা, মিডিয়াম হলেও কোনো সমস্যা নেই। Okay, আপনার মনে থাকলে হয়েছে। Okay, এখানে ইমেল অ্যাকাউন্ট দিতে বলছে, যদি কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে ইমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা ব্যাকআপ নিতে পারবো। দেন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, প্রত্যেকটা জায়গায় হচ্ছে আমরা যে টার্মস এন্ড প্রাইভেসি পলিসি সবকিছু অন করে দেই, কিন্তু এখানে হচ্ছে উল্টা, এটা অন করব না। কারণ এখানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি বলতে আমরা যে থিম গুলো কাস্টমাইজ করি, প্রত্যেকটা থিমেই হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কাজ করে এবং প্রত্যেকের কাজ ইউনিক, এক একজনের আইডিয়া এক এক রকম। যার কারণে তারা যে জিনিসগুলো দিয়ে কাজ করছে বা হচ্ছে যে জিনিসগুলো নিয়ে কাজ করছে, এগুলো কেউ যেন সার্চ দিয়ে খুঁজে না পায়, সেজন্য হচ্ছে ডিজেবল, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। ইনস্টল ওয়ার্ডপ্রেসে চলে যাচ্ছি এবং আমাদের পাসওয়ার্ড হচ্ছে ব্রাউজারে সেভ করে দেই। লগ ইনে চলে যাই। লগ ইনে আসার পরেও অটোমেটিক্যালি হচ্ছে আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দেখায় দিচ্ছে। ঠিক আছে, এখন লগ ইনে চলে যাই। লগ ইনে আসার পরে হচ্ছে এই যে আমাদের ওয়ার্ডপ্রেস হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস ফুল কমপ্লিট ইনস্টলেশন। এখন আমরা যখনই আসবো তখনই হচ্ছে এই যে স্যাম সফটওয়্যার থেকে অ্যাপাচি আর মাই এসকিউএল এই দুটাকে স্টার্ট করে আসবো হচ্ছে কিভাবে লোকাল হোস্ট স্ল্যাশ ফোল্ডার নেম লিখে সার্চ করবেন। সার্চ করানো মাত্রই হচ্ছে আমাদেরকে সাথে সাথে আমাদের ওয়ার্ডপ্রেসে নিয়ে আসবে, এখন আর ইনস্টলের কিছু দেখাবে না। ঠিক আছে, এবং নাম থেকে হচ্ছে সরাসরি ড্যাশবোর্ডে চলে আসবে। এই যে ড্যাশবোর্ড এখন যেভাবে দেখাচ্ছে আর হচ্ছে আমরা কমপ্লিট করে যে ড্যাশবোর্ডে আসছি দুইটাই সেম ড্যাশবোর্ড। ঠিক আছে, দুইটা যে কোনো একটা কেটে দিলেও হবে, এখন আর কোনো সমস্যা নাই। ওকে, আমাদের ইনস্টলেশন হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পরে হচ্ছে ছোট একটা আপডেট দেখাচ্ছে, এটা প্লাগ ইনের প্রত্যেকটা জায়গাতেই দেখায়, এটাকে আপডেট করে দেন, বাকি সব কিছু হয়ে যাবে, আর কোনো ইরোর দেখাবে না। আচ্ছা, ঠিক আছে। এখানে বিশেষ করে পোস্ট, পোস্টে যদি যাই আমাদের এখানে কি কি পোস্ট করা আছে সেগুলো হচ্ছে দেখতে পারি। আমি নতুন একটা ট্যাবে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা দেখি। এখানে কি লেখা আছে, হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে এটা। ঠিক আছে, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, এটা যে কোনো একটা জায়গায় কমেন্টস করা আছে। আচ্ছা, এটাও দেখতে পারবো একটু পরে। পোস্টে কিছু নাই, মিডিয়াতে কোনো ছবি নাই। ঠিক আছে, মিডিয়াতে যদি যাই মিডিয়াতে কোনো ছবি নেই, যার কারণে হচ্ছে এটা ফুল ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আচ্ছা, কমেন্টস এর মধ্যে যাই। কমেন্টস এর মধ্যে গেলে কি দেখাচ্ছে এখানে, হাই দিস ইজ এ কমেন্ট। আমাদের এটা কোথায় দেওয়া আছে, দিস ইজ এ আর এগুলো কমেন্ট। তো সবই এডিট করা যাবে এবার, তাই না? সবকিছু এখন এডিট করতে পারবো আস্তে আস্তে। আচ্ছা, অ্যাপিয়ারেন্সে যাই। অ্যাপিয়ারেন্সে আসার পরে হচ্ছে আমার এখানে কি কি থিম আছে, কি কি থিম নিয়ে আমরা কাজ করতে পারবো। যেই থিম নিয়ে কাজ করব সেই থিমটাকে জাস্ট অ্যাক্টিভ করে দিবেন। অ্যাক্টিভ করে দিয়ে আপনার প্রথমে এই থিমটা ছিল, এখন একটা রিলোড দেয়, এখন হচ্ছে এই থিম চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, থিম আসছে ভালো কথা। এখন হচ্ছে আমরা তো বলছি এখানে অনেকগুলো থিম থাকে,
সেগুলোকে হচ্ছে ধরে ধরে কাস্টমাইজ করতে পারি। কাস্টমাইজ করার জন্য হচ্ছে অ্যাড নিউতে যান। অ্যাড নিউতে যাওয়ার পরে হচ্ছে আমাদেরকে এই যে এই ওয়ার্ডপ্রেসের মধ্যে যতগুলো থিম আছে সবগুলো এখানে দেখাচ্ছে, এবং এখানে 5798টা থিম দেখাচ্ছে। ফিচার ফিল্টারের মধ্যে যদি যাই, আমি কি যদি আমার ব্যক্তিগত যদি কোনো ব্লগিং সাইট হয়, ব্লগ লিখে সার্চ করি, সার্চ করলে হচ্ছে ব্লগিং ওয়েবসাইট গুলো দেখাবে। ই কমার্স সাইট যদি হয় ই কমার্স সাইট দেখাবে। দেন হচ্ছে এন্টারটেইনমেন্ট, এডুকেশন, ফুড এন্ড ড্রিঙ্ক সাইট যদি হয় ফুড এন্ড ড্রিঙ্ক সাইট দেখাবে। ফুড এন্ড ড্রিঙ্ক সাইটটাই হচ্ছে দেখি সার্চ করি, দেখবেন যে রেস্টুরেন্ট রিলেটেড যে সকল ওয়েবসাইটের টেমপ্লেট আছে, থিম আছে, সবগুলোই হচ্ছে আমার এখানে দেখাচ্ছে। আমরা যে কোনো একটাকে ইনস্টল করে হচ্ছে কাস্টমাইজ করতে পারি। তো এখানে প্রিমিয়াম কোনগুলো বা হচ্ছে ইয়ে কোনগুলো, যখন কাস্টমাইজ করতে যাব কিছু কিছু দেখা নর্মাল এডিটের জায়গাতে হচ্ছে স্বাভাবিকভাবে কাজ করতে দিবে না, তখনই বুঝতে হবে যে সেগুলো হচ্ছে আমাদের প্রিমিয়াম ভার্সন। ওকে, পোর্টফোলিওতে যাই। পোর্টফোলিওতে গিয়ে হচ্ছে পোর্টফোলিওতে দিয়ে অ্যাপ্লাই দেই। অ্যাপ্লাই দেওয়া না মাত্রই হচ্ছে আমাদের ব্যক্তিগত ওয়েবসাইট যেগুলো পোর্টফোলিও ওয়েবসাইট বলে, হ্যাঁ, পার্সোনাল ওয়েবসাইট, সবগুলোই হচ্ছে এখানে দেখাবে। যে কোনো একটাকে হচ্ছে আমরা ধরে এডিট করি আর স্টাইলিশ ডিজাইন মার্ক। ওকে, কথার কথা আমরা এটাকে হচ্ছে ইনস্টল করি। এটাকেই হচ্ছে আমরা আমাদের নিজেদের ব্যক্তিগত পোর্টফোলিও হিসেবে কাজে লাগাবো। তো কাজে লাগানোর জন্য হচ্ছে সরাসরি থিম গুলোকে প্রথমে ইনস্টল করে নিতে হয়। ইনস্টল করে নেওয়ার পরে হচ্ছে এগুলোকে অ্যাক্টিভ করে নিতে হয়। ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা অ্যাপিয়ারেন্সের থেকে আবার থিমসে যাই। থিমসে আসার পরে দেখি যে এই যে আমাদের যে থিমটা ইনস্টল করেছি সেটা এখানে দেখাচ্ছে। এখন হচ্ছে আমার অ্যাক্টিভেট করে নিতে হবে। ফলোইং প্লাগইন, এটা প্রো ভার্সন, প্রো প্রো ডো লাইভ ডেমো, প্রো ডক। বেছে বুঝে একটা নিলাম, সেটাই হচ্ছে প্রিমিয়ামে বসছে। আচ্ছা, সমস্যা নাই। এটা যদি ব্যবহার করতে হয় এই থিমটা, বিশেষ করে এই থিমটা যদি আমরা ব্যবহার করতে যাই, তাদের প্রো যেই যেগুলো আছে, হ্যাঁ, এখানে দেখেন রিকমেন্ডেড দ্য ফলোইং প্লাগ ইন, মানে হচ্ছে কিছু ম্যাটেরিয়ালস লাগে, সেগুলোর জন্য হচ্ছে আমাদের এই প্লাগ ইন গুলো ব্যবহার করতে হবে। প্লাগ ইন জিনিসটা কি? এই যে এখানে ফ্যাশন নামে যে বাটনটা আছে, হ্যাঁ, লিখা থেকে শুরু করে এটার কালারিং, সবগুলোর জন্য হচ্ছে এই প্লাগ ইন গুলো ব্যবহার করতে হয়। এক একটা প্লাগ ইনের এক একটা কাজ, ঠিক আছে? যার কারণে হচ্ছে তারা রিকমেন্ড করছে যে এই প্লাগ ইন গুলো ব্যবহার করতে হবে। এবং প্রো ভার্সন যদি কেউ নেয় এবং হচ্ছে নর্মাল ফ্রি যদি কেউ ব্যবহার করে, আমরা নর্মালি ব্যবহার করতে পারবো, কিন্তু অ্যাডভান্স পোস্ট টাইপ, অ্যাডভান্স পোস্ট টাইপ মানে হচ্ছে এই যে এখানে যে পোস্ট গুলো লেখা হচ্ছে, হ্যাঁ, যদি এর নিচে আসি, আচ্ছা, এর নিচে যে পোস্ট গুলো থাকবে, মোট কথা হচ্ছে অ্যাডভান্স পোস্ট টাইপ এগুলো প্রিমিয়াম ভার্সন ছাড়া কাজ করবে না। নর্মালি আমি যে কোনো একটা কাজ করতে পারবো। আচ্ছা, ঠিক আছে, এটা ইনস্টল করে নিলাম। ইনস্টল করে নেওয়ার পরে হচ্ছে আমি আমাদের ওয়েবসাইটের এখানে একটু রিলোড দেই, দেখে আসে কিনা। আচ্ছা, ওয়েবসাইট আসছে, কিন্তু হচ্ছে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে যে ছবিগুলো ছিল বা হচ্ছে যা ছিল ওগুলো কিছু দেখাচ্ছে না। বিশেষ করে এগুলো এইভাবেই দেখায়। আমি কাস্টমাইজেশনে যাই, কাস্টমাইজে গেলে হচ্ছে আমাকে এই এই ওয়েবসাইটের বিভিন্ন পার্ট গুলো দেখাচ্ছে। আচ্ছা, এত কিছু না বুঝে হচ্ছে আমরা সরাসরি আমাদের ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডে এসে হচ্ছে এখানে অনেক ঝাই ঝামেলা দেখাচ্ছে, এগুলো সবগুলো বন্ধ করে সবগুলো একটু নিট অ্যান্ড ক্লিন রাখি। আচ্ছা, পোস্টে যাই। পোস্টে আসার পরে হচ্ছে আমাকে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। আমি এগুলো কিছুই রাখবো না, আমরা এগুলো মুকুট ট্রাশ একদম ফুল ডিলিট করে দিব।
আমরা আমাদের মতো করে আমাদের ওয়েবসাইটটা তৈরি করব। মিডিয়াতে যাই, মিডিয়াতে কোনো কিছু নাই, পেজেসে যাই, পেজেসে প্রাইভেসি পলিসি স্যাম্পল পেজ নামে দু তিনটা জিনিস আছে, এগুলো দরকার নাই আমাদের, অ্যাপ্লাই করে দিই। আমাদের ফুল ক্লিয়ার রাখবো। কমেন্টসে যাই, কমেন্টসও কিছু নাই। তাহলে এখান থেকে গিয়ে একটু রিফ্রেশ দেই, তো দেখাচ্ছে নো পোস্ট ফাউন্ড। ওকে, কোনো কিছু নাই। এখন আমাদের কাজ একটা একটা করে পেজ ক্রিয়েট করব এবং সেই পেজ গুলোকে এডিট করব। পেজ ক্রিয়েট করতে গেলে আমাদের পেজেসে যেতে হবে। পেজেসে যাওয়ার পরে আমাদের এখানে তিন চারটা পেজ ক্রিয়েট করব। পেজটা হবে কেমন, এখানে কিছু ডেমো দেখাচ্ছে, সব কেটে দিচ্ছি। আমাদের হোম নামে একটা পেজ থাকবে, পাবলিশ করি, পাবলিশ করি এবং এখানে যদি রিলোড দেই, এখন পর্যন্ত কোনো হোম নামে পেজ দেখাচ্ছে না, সমস্যা নেই। ওয়ার্ডপ্রেসে চলে যাই, হোমের পরে আমরা আরো দুই তিনটা পেজ খুলবো। মি পাবলিশ করে দেই, পাবলিশ। তারপরে my projects পাবলিশ করি। ওকে, ওয়ার্ডপ্রেসে যাই, দুই একটা page, আমাদের এখানে এখন পর্যন্ত আমাদের হোম থেকে শুরু করে কোনো পেজ বা কোনো বাটন কিছুই দেখাচ্ছে না। এগুলোর জন্য তারা, আমি যতবারই পেজ ক্রিয়েট করতে যাচ্ছি, আমাকে থিম রিকমেন্ড দ্য ফলোইং প্লাগইন, এই প্লাগইন গুলো অ্যাড করতে বলছে। আপাতত কিছু অ্যাড করব না, আমরা সরাসরি চলে যাই হোমের, হোমের মধ্যে কুইক এডিটে যাই, কুইক এডিটে গিয়ে এখানে একটা অর্ডার দেই, এটা 1 নম্বরে থাকবে। অ্যাবাউট যেটা দিছি, এটাকে পজিশন 2 নাম্বার দিচ্ছি। আচ্ছা, 1 নাম্বার 2 নাম্বার এটা একটু মনে রাখি। এখন সরাসরি চলে যাব অ্যাপিয়ারেন্স এর মধ্যে, মেনুস। আমাদের এটা মেনু অপশনে দেখাবে এবং এগুলোকে আস্তে আস্তে আমরা মেনু হিসেবে, মেনুর মধ্যে পেজ হিসেবে কাজ করাবো। কাজ করানোর জন্য সবগুলোকে অ্যাড করি। আচ্ছা, অ্যাড করা লাগবে না, এখানে চলে আসছে বাল্ক সিলেকশন, ক্রিয়েট মেনু, আচ্ছা, বাল্ক সিলেকশন যখন অ্যাড মেনু দিছি, অ্যাড মেনু দেওয়ার পরে অটোমেটিক্যালি অ্যাড নিউ টপ লেভেল পেজ টু দিস মেনু, এই যে একটা দিতে হবে এবং ডিসপ্লে লোকেশনও মেইন মেনু হিসেবে দিতে হবে, দিয়ে এটাকে মেইন মেনু সেভ করে দিই। সেভ করে দিলাম, আমরা পেজে যাই, পেজে গিয়ে একটা রিলোড দিই। এই যে দেখেন মেনুগুলো আসছে, হোমের মধ্যে ক্লিক করি, হোমটা আলাদা একটা মেনু, মাই প্রজেক্টে ক্লিক করি, মাই প্রজেক্ট আলাদা একটা মেনু, ঠিক আছে, মাই সার্ভিসেস আসছে, একটা একটা করে আসতেছে এবং এখানে দেখাচ্ছে যে মাই হোম, মাই প্রজেক্ট, মাই স্কিল এবং, আচ্ছা এখানে যে কোনো একটা প্রবলেম হয়েছে, হয়েছেটা কি, এখানে কাস্টম লিঙ্ক যেটা এক্সট্রা দেখাচ্ছে, এটা ডিলিট করে দিই।
আমাদের এখন কাজ হচ্ছে এগুলো যেহেতু হোম, তারপরে অ্যাবাউট, তারপরে হচ্ছে উম, বিভিন্ন পেজ হিসেবে দেখাবে, আমি রিঅ্যারেঞ্জ করি। হোমটা সবার আগে দেখাবে, তারপরে দেখাতে চাচ্ছি হচ্ছে অ্যাবাউট মি, তারপরে হচ্ছে মাই প্রজেক্ট, মাই সার্ভিস, মাই স্কিলস। দেখি একদম সেভ করি। সেভ করে হচ্ছে সরাসরি আমাদের ইয়েতে চলে যায়, হোম, অ্যাবাউট মি, মাই প্রজেক্ট, মাই সার্ভিস, মাই স্কিলস। এখন আমি চাচ্ছি যে না, আমার এখানে তিনটা মেনু থাকবে, হোম, অ্যাবাউট মি এবং মাই সার্ভিসেস। মাই সার্ভিসেস এর ভিতরে মাই মাই প্রজেক্ট থাকবে, মাই স্কিল থাকবে। কাজ করতে হবে কি, মেনু সেকশনের মধ্যে মাই সার্ভিসেস এটাকে উপরে তুলে দিই এবং এটাকে একটু পাশে দিয়ে দিই, সাব পেজ হিসেবে, সাব আইটেম হিসেবে এটা কাজ করবে। আর ওকে, সেভ করি এবং উপরে গিয়ে একটা রিলোড দেই। আচ্ছা, হোম দেখাচ্ছে, অ্যাবাউট মি দেখাচ্ছে, মাই সার্ভিসের মধ্যে যখনই আসতেছি ড্রপ ডাউনে বা নিচে একটা বাটন, আমাকে আরো দুইটা বাটন দেখাচ্ছে। মাই প্রজেক্টে যদি যাই তাহলে হচ্ছে মাই প্রজেক্টস এর মধ্যে কাজ দেখাবে। ঠিক আছে, মাই স্কিলস এর মধ্যে যাই তাহলে মাই স্কিলস এর কাজ দেখাবে। এখন আমার কথা হচ্ছে আমি হোম পেজে কাজ করতে চাচ্ছি। হ্যাঁ, হোম পেজে দুই ভাবে কাজ করতে পারি, হোমে ক্লিক করেন এবং হচ্ছে কাস্টমাইজে, কাস্টমাইজ না, সরি, কাস্টমাইজ না, এডিট পেজে যান। এডিট পেজে গিয়ে হচ্ছে আমি সরাসরি আমার হোম পেজ নিয়ে কাজ করতে পারি। এখন হোম পেজে কেমন ধরনের কাজ করব, হোম পেজে ওয়েলকাম টু মাই, ওকে, একটা লেখা লিখছি। লেখাটা এখানে হচ্ছে প্যারাগ্রাফ আকারে থাকবে এবং হেডিং আকারে থাকবে। যদি হেডিং আকারে হয় তাহলে হচ্ছে হেডিং আকারে এটা বোল্ড করে থাকবে। ঠিক আছে, এগুলো এগুলো ডিফল্ট কিছু ইয়ে থাকে। এবং আমি টাইপোগ্রাফি হচ্ছে, এটা কি স্মল থাকবে নাকি হচ্ছে মিডিয়াম থাকবে নাকি হচ্ছে লার্জ আকারে থাকবে নাকি এক্সেল আকারে দেখাবে, আমি এখান থেকে এটা সেট করতে পারি। আচ্ছা, লেটার কেস, এখন প্রত্যেকটা ওয়ার্ড কি এভাবে মানে ফুল ব্লক লেটারে থাকবে বা হচ্ছে সব ক্যাপিটাল লেটারে, নাকি এবি এর যেভাবে দিচ্ছি সেভাবে, নাকি হচ্ছে একটা ফার্স্ট ওয়ার্ড গুলো ক্যাপিটাল লেটারে থাকবে। আর একটু নিচে আসি, অ্যাডভান্স এর মধ্যে যাই, অ্যাডভান্স এর মধ্যে হচ্ছে এইচটিএমএল, অ্যাঙ্কর। আচ্ছা, এগুলো ডেভেলপমেন্টের কাজ, এগুলো হচ্ছে বিশেষ করে এইচটিএমএল সিএসএস এর কোড দিতে হবে। ওকে, স্টাইল সিএসএস এর মধ্যে যাই। আচ্ছা, টাইপোগ্রাফির মধ্যে হচ্ছে টেক্সটের লেখাগুলো আমরা কেমন হবে সেটার মধ্যে ক্লিক করলাম, আবার এটার মধ্যে ক্লিক করি, কাস্টম সাইজ করতে পারি নিজের মতো করে। ঠিক আছে, আমি চাইলে হচ্ছে মন মতো এখানে 100% পর্যন্ত দিতে পারি, আবার মন মতো নিচে ছোটও করতে পারি। 50 দিলাম, 50 পিক্সেলের মধ্যে থাকতে পারে। ওকে, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আরো কিছু মেন অপশনের কাজ আছে। আমি যদি প্যারাগ্রাফের মধ্যে ক্লিক করি, এটা কি লিস্ট, অর্ডার লিস্ট আকারে থাকবে নাকি হচ্ছে কোনো কোটেশনের মধ্যে থাকবে। ঠিক আছে, কলাম আকারে দিতে চাচ্ছি কিনা, কলাম আকারে যদি দিতে চাই কলামগুলো কেমন ধরনের হবে, এখন কয়টা কলামের মধ্যে দিতে পারি, কলামের মধ্যে ক্লিক করি, কলাম কিভাবে আসবে, ওকে, কলামে যাই, কলামটা কিভাবে, এভাবে দেখাবে নাকি হচ্ছে এটাতে আবার অ্যালাইনমেন্টে ক্লিক করি, কলামের অ্যালাইনমেন্টটা কেমন হবে, ফুল উইথ মানে পুরোটা জায়গা জুড়ে কি হবে নাকি, এটার মধ্যে ক্লিক করি। এই যে ফুল উইথ বলতে হচ্ছে A to Z, এটা পুরোটা জায়গা জুড়ে কি হবে নাকি, কলামের পার্ট গেল। অ্যালাইন টপ, এটা কি অ্যালাইন টপ বলতে হচ্ছে এটা কি উপরে থাকবে নাকি, অথবা হচ্ছে এটা কি আমরা মিডিলে দিতে চাচ্ছি না, মিডিলে বলতে এই যে, এখানে অনেকগুলো সেটিংস আছে একসাথে কাজ করে। অ্যালাইন বটম, বটমেও হচ্ছে এখন কাজ করবে না যেহেতু টেক্সট কম। ঠিক আছে, ফুল উইথে থাকো এবং হচ্ছে এটা
নাম দেই, আহ, যেভাবে আছে সেভাবে থাকে। আচ্ছা, দেন এই যে প্যারাগ্রাফ, কলাম, তারপরে হচ্ছে ফুল কোড। ফুল কোডের মধ্যে হচ্ছে আমাদের দরকার নাই। ফুল কোড যদি হয় তাহলে হচ্ছে আমাদের পুরো একটা লেখা অ্যাড সাইটেশন। অ্যাড সাইটেশনে কি লেখা যায়, লরেন ইপসামে যাই, যে কোনো একটা ডেমো টেক্সট নিয়ে আসি। কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, ডেমো টেক্সট এখানে বসাই দিলাম, এবং এই টেক্সটের অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। পুরোটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এই লেখাটা হচ্ছে এখান থেকে অ্যালাইনমেন্ট দিব। অ্যালাইনমেন্ট কিভাবে হবে? অ্যালাইনমেন্ট কি টেক্সট লেফট থেকে হবে? লেফটে যদি দেই, লেখার প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে বাম পাশ থেকে শুরু হবে। অ্যালাইনমেন্ট যদি আমি সেন্টার দেই, তাহলে হচ্ছে এটা মাঝখান, একদম মাঝ বরাবর থাকবে। ঠিক আছে? এবং হচ্ছে অ্যালাইনমেন্ট যদি রাইট দেয়, লেখাগুলো হচ্ছে ডান পাশ থেকে শুরু হবে। ওকে, অ্যালাইনমেন্ট হচ্ছে রাইট সাইড দেই। দেওয়ার পরে হচ্ছে আমার এখানে যদি কোনো গ্রুপ করতে চাই, ওকে, গ্রুপগুলো কিভাবে হবে? গ্রুপগুলো আনর্যাপ, দৌড়াদৌড়ি করলে হচ্ছে কাজ করতে। গ্রুপ, ওকে, গ্রুপ বলতে হচ্ছে ফুল একটা বডির মধ্যে এটা দেখাবে। ঠিক আছে, ফুল একটা গ্রুপ হবে। আচ্ছা, একটা গ্রুপের মধ্যে হচ্ছে পুরো লেখাটা দিয়ে রাখে। ঠিক আছে, হলো। হওয়ার পরে হচ্ছে এটাকে আপাতত সেভ করি। সেভ করে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের একটু ডেমোটা দেখে আসি। হোমের মধ্যে যদি ক্লিক করি, এই যে দেখেন আমাদের লেখা একদম ফুল টেক্সট দিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করে, মানে সেকশনের মধ্যে হচ্ছে পুরোটা দেখাচ্ছে। এটা দেখতে খুবই খারাপ দেখাচ্ছে। গ্রুপটা আমরা বাদ দিয়ে দিই, আমাদের কোনো গ্রুপের প্রয়োজনে নেই। নন, নান উইথ স্টাইল, এর মধ্যে ক্লিক করলে মাথা ঘুরায় মাঝে মাঝে। কলামে টেক্সট পুরোটা, বর্ডার জিরো, কলাম, লাইন ক্রপ, সবকিছুই তো ঠিক আছে। এটা এখন চেঞ্জ করা না কেন? ঠিক আছে। শুরু করে দিই, ফোন দেওয়া হচ্ছে, ফটো হয়ে গেছে। কি এক মহাবিপদ! ডুপ্লিকেট ইনসার্ট বিফোর, এগুলো কোনো কাজ নাই আমাদের। ফুল করতে, ওকে, আমরা আমরা আগের জায়গায় চলে আসছি। প্যারাগ্রাফ লিখি। প্যারাগ্রাফ হচ্ছে
পেজ। ওকে, এই জিনিসটা খুবই প্যারা দিতে এতক্ষণ যাবত। এন্টার প্রেস করে হচ্ছে আমাদের লেখাটা লিখলাম। লেখার পরে হচ্ছে এখানে এই লেখাগুলোর সাইজ তো বললাম যে কোথায় কি হবে, সিলেক্ট কলাম। সিলেক্ট কলামে আর কোনো কাজ করব না। আচ্ছা, ফুল লেখাটাকে হচ্ছে প্যারাগ্রাফে যান। প্যারাগ্রাফে হচ্ছে কিভাবে দিবেন, কোড গ্রুপ। এই যে দেখেন এতক্ষণ যাবত এগুলো দেখতে দেখতেছি, এগুলো কিছুই আসে নাই। পারফর্মে যদি যাই তাহলে হচ্ছে এটা এভাবে দেখাচ্ছে। ওকে, এভাবেই থাকুক। টেক্সটের ফরম্যাট, প্যারাগ্রাফে যান। টেক্সটের ফরম্যাট অ্যালাইনমেন্ট তো দেখছি। আমরা কোনো লেখা যদি বোল্ড করতে চাই বোল্ড হবে। কোনো লেখাকে লেখার মধ্যে যদি কোনো লিঙ্ক দিতে চাই, ঠিক আছে, সরাসরি হচ্ছে ওই যে আর্টিকেল যেভাবে লিখছি সিলেক্ট করে হচ্ছে এখানে যান এবং হচ্ছে আমাদের ইউআরএল, ওয়েবসাইট বা হচ্ছে লিঙ্কের ইউআরএলটা বসায় দিবেন, হয়ে যাবে। দেন ড্রপ ডাউনে হাইলাইট। হাইলাইট কিভাবে করতে যাচ্ছেন, প্রত্যেকটা লেখার কালারিং চেঞ্জ করতে পারবেন এখান থেকে। হ্যাঁ, হাইলাইটের পরে হচ্ছে একটু যাই, ইনলাইন কোড দরকার নাই, ইনলাইন ইমেজ। ওকে, ইনলাইন ইমেজ। এখন আমি যদি কোনো ইমেজ আপলোড করতে চাই তো এখান থেকে না, আমরা এই এই যে এখান থেকে হচ্ছে আমরা গ্রুপ বা হচ্ছে কলাম তৈরি করে বা সরাসরি হচ্ছে আমরা ছবি আপলোড করতে পারবো। ব্রাউজারে যাই। ব্রাউজারে যাওয়ার পরে হচ্ছে একটা ছবি, ছবি আপলোড ইমেজ। আমাদের যদি কোনো মিডিয়া লাইব্রেরিতে যদি কোনো ছবি থাকে আপলোড করা, সেটাও দিতে পারি, অথবা হচ্ছে আমরা আপলোড করতে পারি। আপনার সি ড্রাইভে কোনো ছবি আছে নর্মাল? নিলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট, ছবি চলে আসছে। এবং ছবির এখানে হচ্ছে নাম, অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার। ছবি আমরা বিভিন্ন জায়গায় মুভ করতে পারি, ঠিক আছে, অ্যালাইনমেন্ট দিয়ে। ফুল উইডথ যদি দেই তাহলে হচ্ছে ছবিটা পুরো জায়গা জুড়ে হচ্ছে আমাদের আসবে। আচ্ছা, ক্যাপশন এখানে হচ্ছে ছোট করে ক্যাপশন দিতে পারি, তাই এই মুহূর্তে আমাদের দরকার নাই। আরো একটা জিনিস চাচ্ছি, এখানে সাইডে একটা গ্রুপ ক্রিয়েট করতে পারি। Okay, নিচে, এবং নিচে হচ্ছে গ্রুপ ক্রিয়েট করে আবার বিভিন্ন রকম লেখা লিখতে পারি, ঠিক আছে। আপাতত কন্ট্রোল জেড দিয়ে এই গ্রুপটা বাদ দিয়ে দিলাম। ওকে, ছবির কাজ শেষ। আপলোড করি, দেখি ওয়েবসাইটে কিভাবে শো করতেছে। হোম, হোমের পরে হচ্ছে বিভিন্ন লেখা, লেখার পরে হচ্ছে ছবি যেটা আপলোড করছি ছবিটা পুরো উইথ, ছবি দিছিলাম কি ফুল উইথ। ওকে, ছবি 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 ফুল উইথ না, ওয়াইড উইথ। এখন ওয়াইড উইথ দেওয়ার মানেটা হচ্ছে ছবির সাইজ যতটুকু ততটুকু পর্যন্ত উইথ নিবে, ঠিক আছে? ছবির সাইজ যতটুকু ততটুকু অংশ জুড়ে নেবে, তারপরেও ছবিটা অনেক বড়। এবং এখানে যদি যাই, এখানে আরো কিছু ডুপ্লিকেট করতে চাইলে ডুপ্লিকেট, ইনসার্ট, বিফোর, যদি এর আগে কিছু যদি আনতে চান কন্ট্রোল আল্টার টি, ঠিক আছে, এর আগে যদি কোনো কিছু আনতে চান তাহলে হচ্ছে এটা দিতে পারেন। প্লাস চিহ্নটা যান, যাওয়ার পরে একই রকম করে সেম জিনিস বারে বারে রিপিট। আপডেট করি, আপডেট হয়ে গেছে। এই ছিল মূলত হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ছোটখাটো, মানে এডিট করে 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 হচ্ছে আমাদেরকে আমরা ওয়ার্ডপ্রেস গুলো, ওয়ার্ডপ্রেসের থিম গুলো এডিট করে নিতে পারি। এখন আপনাদের কাজ হচ্ছে, যেহেতু নানাবিধ টেকনিক্যাল সমস্যার কারণে হচ্ছে আপনাদের ইনস্টলেশনের প্রবলেম হয়ে গেছে বেশি, আমি ইউটিউব চ্যানেলে গিয়ে হচ্ছে আপনাদেরকে একটা চ্যানেল সাজেস্ট করছি। এই চ্যানেল থেকে হচ্ছে দেখে আপনারা
নায়ের নায়ের শেখ ইউটিউবের এই চ্যানেলটা দেখবেন, নায়ের শেখ, সাবস্ক্রাইব করে রাখবেন, এর ভিডিওগুলো দেখবেন। মোটামুটি ওয়ার্ডপ্রেস এর কোথাও কোর্স করতে হবে না, এর ভিডিও দেখেই হচ্ছে আপনারা মোটামুটি ভালো আইডিয়া নিয়ে বিভিন্ন রকম থিম কাস্টমাইজেশন করে আপনারা ওয়ার্ডপ্রেস থিম এডিট করে বা নিজেদের জন্য বিভিন্ন রকম ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ঠিক আছে? এবং যাই করেন এভাবে এডিট করেন, এডিট করতে করতে হচ্ছে আস্তে আস্তে নিজেদের ওয়েবসাইট গুলো সুন্দর করে তৈরি হয়ে যাবে। এখন এতটুকু পর্যন্ত আপনাদের বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে কিনা? এবং হোম পেজে দেখেন, আমরা হোম পেজে আছি, অ্যাবাউটে যান, অ্যাবাউটটা পুরো ফাঁকা অংশ দেখবেন। মাই সার্ভিসের মধ্যে যান, সার্ভিসও পুরো ফাঁকা। এবং মাই প্রজেক্টস এর মধ্যে যাবেন, প্রজেক্টসও পুরো ফাঁকা। এবং প্রত্যেকটা পেজ যখন ক্রিয়েট করছি, ড্যাশবোর্ডে এসে এখানে পেজ আছে, পেজের মধ্যে হচ্ছে এই যে হোম আছে, হোমের মধ্যে যান, ক্লিক করেন। ক্লিক করলে হচ্ছে এই যে এখান থেকেও আমরা এডিট করে নিতে পারি বা হচ্ছে এডিট করতে পারি। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারেন। এবং ইউটিউব চ্যানেলটা নায়ের শেখ, এই ইউটিউব চ্যানেলটা থেকে ট্রাই করবেন, আর কিছু লাগবে না, খুব ইজিলি শিখতে পারবেন ওয়ার্ডপ্রেসটা। আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারেন। স্যার এই যে মানে মোবাইল থেকে কি যে কার্ড পেস্ট করা যাবে এগুলো স্যার, মানে যেরকম ওয়ার্ড পেস্টটা যে মাসটা যখন মানে কপি করে নিয়ে পেস্ট করা হলো, এটা কি মোবাইল থেকে বা ট্যাব থেকে করা যাবে ওয়ার্ডপ্রেসটা স্যার? ওয়ার্ডপ্রেসটা মোবাইল বা ট্যাব থেকে হবে না। হুম। ওয়ার্ডপ্রেসটা তে কাজ করতে গেলে আমাদেরকে বাধ্যতামূলক ল্যাপটপ বা পিসি দুটার যে কোনো একটা ইউজ করতে হবে। বুঝতে পারছি স্যার। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। নেক্সট উইক থেকে হচ্ছে আপনাদের রিভিশন ক্লাস চলবে। ফার্স্ট ক্লাসটা হচ্ছে আমরা লিড জেনারেশন নিয়ে কাজ করব, এবং হচ্ছে লিড জেনারেশনের নতুন কিছু টুলস এর ব্যবহার দেখব। এর বাহিরে আপনাদের কারো যদি কোনো টপিকে প্রবলেম থাকে তাহলে হচ্ছে সেই প্রবলেম গুলো বলবেন, সেই প্রবলেম গুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। ঠিক আছে? তাহলে আজকে আমাদের কোর্সের মধ্যে সব টপিক শেষ স্যার? আমাদের কোর্সের সব টপিক শেষ না। ওকে। স্যার, জি স্যার, বলেন। এটা আপনার সাথে করতে গেলে এই গ্রুপেই মেসেজ দিতে হবে? আমাকে মেসেঞ্জারে নক দিবেন, মেসেঞ্জারে সবসময় অ্যাভেলেবেল থাকি। আপনার মেসেঞ্জারের সাথে তো আমার অ্যাড নাই। আম, তাহলে আপনার ফেসবুকে অ্যাড করতে হবে, ফেসবুকটা অ্যাড করতে হবে, স্যার। আচ্ছা, 1 মিনিট।